আজকের ক্লাসে আমরা WBJEE এর আন্ডারে ওয়ান অফ দ্য মোস্ট স্কোরিং বাট হাই ওয়েটেজ আলা একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। একটা নয়, তিনটে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। প্রথম হচ্ছে তোমার ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, দ্বিতীয় হচ্ছে অ্যাটম নিউক্লি এবং 3 নম্বর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস যার আন্ডারে সেমিকন্ডাক্টর এবং লজিক গেট রয়েছে। তো এই তিনটে চ্যাপ্টার থেকে বেস্ট যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন বিগত 5-6 বছরে, সেই কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব এবং সেই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য প্রয়োজনীয় যে থিওরি এবং ফর্মুলা সেটাও তোমাকে আমি প্রত্যেকটা নিউমেরিক্যালের আগে করিয়ে যাব। এই সিরিজটা তুমি যদি ফলো করো, এই ক্লাসটা তুমি যদি আজকে পুরো ভিডিওটা তুমি যদি আজকে সিনসিয়ারলি করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি কিন্তু সেমিকন্ডাক্টর থেকে, ডুয়াল নেচার থেকে, অ্যাটম নিউক্লি থেকে এমন চেনা কোয়েশ্চেন কিন্তু তোমার 2025 সালের পরীক্ষাতে পাবে। এর বাইরে প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু আসার চান্স খুবই কম। তো এর মধ্যেই কিন্তু কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, কোয়েশ্চেনের ডেটা এক্স্যাক্টলি সেম থাকবে না। আমি তোমাকে 10 দিয়ে করাচ্ছি, কোয়েশ্চেনে হয়তো ডেটাটা পাল্টে দেবে, কোয়েশ্চেনে হয়তো একই জিনিস একটু অন্য ভাষায় জিজ্ঞেস করবে। তো সেই জায়গাটা তোমাকে একটু করতে হবে। বাকি যে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালগুলো, যে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালগুলো তোমার বিগত বছরে এসছে, সেই সব নিউমেরিক্যাল কিন্তু আজকের ক্লাসে আমরা কভার করবো। তো আজকের ক্লাসটা পুরো করলে পুরো মডার্ন ফিজিক্স তোমার শেষ। এবং এটা আমাদের WBJEE সিরিজের আন্ডারে 9th ক্লাস। এর আগের একটা ক্লাসে আমরা ক্লাস 12-এর যে 8খানা চ্যাপ্টার, সেই 8টা চ্যাপ্টারকে আমরা ডিটেলে করিয়েছিলাম এবং আজকে আমরা আমাদের মডার্ন ফিজিক্সটা করাচ্ছি। তো আজকের ক্লাসটাই কিন্তু আমাদের ক্লাস 12-এর যে সেকশন তার লাস্ট ক্লাস। এর পরের দিন থেকে, সোমবার থেকে তোমরা ক্লাস 11-এর যে পোর্শনটা সেটা পাওয়া শুরু করবে। 1D 2D পুরো যে কাইনেমেটিক্স সেটা আমরা একদিনে করাবো, লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার আমরা একদিনে করাবো। তো সেই শিডিউল তোমরা পেয়ে যাবে। সেই শিডিউল আমি তোমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকো, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করে যেও। এর আগের ভিডিওটাতে তোমরা ভালো রেসপন্স দেখিয়েছিলে, অনেকেরই হেল্প হয়েছে। তো তার জন্য ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। এবং সেই ভিডিওটা তুমি যদি না দেখে থাকো, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে উপরে আই কার্ডে নিচে ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে এই শেষ 10 দিনের মধ্যে বা আরও স্পেসিফিক এই শেষ 9 দিনের মধ্যে তুমি একটা ডিসেন্ট টু গুড অ্যামাউন্ট অফ স্কোর কী করে করতে পারো WBJEE-তে, কোন স্ট্র্যাটেজি ফলো করলে, কোন প্ল্যান ফলো করলে তুমি একটা ডিসেন্ট স্কোর করতে পারো এই শেষ কদিনের প্রিপারেশানে। তো সেই ভিডিও তোমার যদি দেখার প্রয়োজন হয়, তোমার যদি মনে হয় দেখতে হবে, কারণ খুব সুন্দর করে সায়েন্টিফিক ওয়েতে আমি সেটাকে ডিসক্রাইব করে দিয়েছিলাম তোমাদের সামনে। তো অনেকেরই হেল্প হয়েছে, যারা দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো সবাই দেখতে পাচ্ছ WBJEE 2025 ফিজিক্স ক্র্যাশ কোর্সের আন্ডারে ক্লাস নাম্বার 9 এবং আজকে আমরা কভার করব আমাদের পুরো মডার্ন ফিজিক্সটা ওয়ান শট রিভিশনের মাধ্যমে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম আমরা একটু দেখে নিই যে 2024 সালে এই পুরো মডার্ন ফিজিক্স থেকে কতগুলো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন এসেছিল এবং তার ওয়েটেজ মোটামুটি কীরকম। তো বলছে 2024 সালটাকে যদি আমরা দেখি, তাহলে সেখানে ডুয়াল নেচার অফ ম্যাটার রেডিয়েশন থেকে টোটাল 2টো কোয়েশ্চেন এসেছিল, অ্যাটম নিউক্লি থেকে টোটাল 1টা কোয়েশ্চেন এসেছিল এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে টোটাল 2টো কোয়েশ্চেন এসেছিল। তাহলে সব মিলিয়ে তুমি যদি দেখো, তাহলে এখান থেকে আগের বছর 5টা কোয়েশ্চেন এসেছিল, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। 5টা কোয়েশ্চেন মানে তোমার মোটামুটি 9 to 10% আলা ওয়েটেজ। তো যথেষ্ট ভালো ওয়েটেজ এটা, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ছোটো ছোটো, ডুয়াল নেচার অফ ম্যাটার একদম ছোটো, অ্যাটম নিউক্লি তুলনামূলক ছোটো, ইলেকট্রনিক ডিভাইসেস ছোটো, অঙ্ক সহজ, টু দ্য পয়েন্ট আলা অঙ্ক। আজকের ক্লাসে দেখতে পারবে কত সহজ কোয়েশ্চেন আসে এখান থেকে। তাহলে 2024 সালে কিন্তু এখান থেকে টোটাল 5টা কোয়েশ্চেন এসেছিলো। এবার তুমি যদি বলতে চাও তার বিগত বছরে কীরকম কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন প্যাটার্ন কি এক্স্যাক্টলি এরকমই হয়? ডুয়াল নেচার থেকে কি প্রত্যেক বছর 2টো করে কোয়েশ্চেন আসে? সেটা কিন্তু না। ডুয়াল নেচার থেকে প্রত্যেক বছর 1টা করে কোয়েশ্চেন আসে, কোনো বছর ইনফ্যাক্ট আসেও না। অ্যাটম নিউক্লি থেকে প্রত্যেক বছর 2টো করে কোয়েশ্চেন এসছে, এক্সেপ্ট 2024। ইলেকট্রনিক ডিভাইসেস থেকে প্রত্যেক বছর 2টো করে কোয়েশ্চেন আসে, আগের বছরও 2টো কোয়েশ্চেন এসছে। তাহলে দেখো একটা উল্টো খেলা ওরা খেলেছে আগেরবার, যে ডুয়াল নেচার থেকে যেখান থেকে কোয়েশ্চেন কম দেয় বা 1টা করে দেয় সেখান থেকে 2টো দিয়েছিল, অ্যাটম নিউক্লি থেকে 1টা দিয়েছিল যেখান থেকে 2টো করে দেয়। তো এবছরের জন্য কিন্তু আমি বলবো যে অ্যাটম নিউক্লিটা ভালো করে যাও, কারণ অ্যাটম নিউক্লি থেকে কিন্তু 2টো কোয়েশ্চেন তুমি পাবে। ইলেকট্রনিক ডিভাইসেস থেকেও 2টো কোয়েশ্চেন তুমি পাবে। হয়তো ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে 2টো কোয়েশ্চেন না পাওয়ার পরিবর্তে তুমি 1টা কোয়েশ্চেন পেতে পারো। মানে টোটাল অ্যামাউন্টটা কিন্তু 5 to 6ই থাকবে, 6টার মধ্যে কিন্তু প্রশ্ন তোমার থাকবে এবং এই 6টা কোয়েশ্চেনের 6টাই কিন্তু করার মতো। রে অপটিক্সের ক্লাসে আমি বলেছিলাম টোটাল 7টা কোয়েশ্চেন আসে রে আর ওয়েভ মিলিয়ে টোটাল অপটিক্সের থেকে। তো সেই 7টা কোয়েশ্চেনের মধ্যে তুমি 7টা পারবে না, ঠিক আছে, তুমি যদি একদম ওপরের স্টেজে না থাকো।
কিন্তু এখান থেকে এই যে 6টা কোয়েশ্চেন বা এই যে 5টা কোয়েশ্চেন আছে, সেই 5টা কোয়েশ্চেনের 5টাই কিন্তু তুমি পারবে একটু যদি সিনসিয়ারলি কোয়েশ্চেনগুলোকে বুঝতে পারো। দেখো কীরকম কোয়েশ্চেন এখান থেকে আসে। বলছে 2024 সালের কোয়েশ্চেন, WBJEE 2024। বলছে আ বিম অফ লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা ফলস অন আ মেটাল হ্যাভিং ওয়ার্ক ফাংশন ফাই প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড বি। বলছে যে আমরা একটা মেটাল সারফেসের উপর যার ওয়ার্ক ফাংশন মানে কার্য অপেক্ষকের মানটা ফাই, তার উপর আমরা ল্যামডা ওয়েভলেন্থালা একটা লাইটকে ফেলছি এবং সেই সিস্টেমটাকে, সেই সংস্থাটাকে আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বির মধ্যে রাখছি। দ্য মোস্ট এনার্জেটিক ইলেকট্রনস পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড আর বেন্ট ইন সার্কুলার আর্ক অফ রেডিয়াস আর। বলছে আমরা একটা মেটালের ওপর যদি বাইরে থেকে লাইট ফেলি তাহলে সেখান থেকে ইলেকট্রনের এমিশন হয়, ফোটো ইলেকট্রিক এমিশন হয়। তো সেই ফোটো ইলেকট্রিক এমিশনের ফলে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার মধ্যে যে সবচেয়ে বেশি এনার্জিওয়ালা ইলেকট্রনগুলো, সেগুলোই ম্যাগনেটিক ফিল্ডের ফলে সার্কুলার পাথে ঘুরতে থাকছে। তার কারণ তুমি জানো যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কণাকে আমরা পারপেন্ডিকুলারলি এন্টার করাই তাহলে সে সার্কুলার পাথে ঘুরতে থাকে। এখানেও তাই হচ্ছে, যার ব্যাসার্ধটা আর দিয়ে দিয়েছে। ইফ দ্য এক্সপেরিমেন্ট ইজ পারফর্মড ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ ল্যামডা দেন বি স্কোয়ার ভার্সেস 1/λ গ্রাফ উইল লুক লাইক কোনটা? অপশান এ প্যারাবোলা, অপশান বি y ইকুয়াল টু mx প্লাস সি আকারের সমীকরণ, অপশান সি y ইকুয়াল টু mx মাইনাস সি আকারের সমীকরণ, ইয়া ফির অপশান ডি y ইকুয়াল টু mx মানে মূলবিন্দুগামী সরলরেখা আকারের সমীকরণ। কোন গ্রাফটা এদের মধ্যে ঠিক হবে, কোন গ্রাফটা এদের মধ্যে ঠিক হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো দেখো কোয়েশ্চেনটাই না এখানেই নিটের সাথে WBJEE পার্থক্য, যে নিটে তুমি যদি ডুয়াল নেচার থেকে কোয়েশ্চেন দেখো তাহলে সেখানে ওরা শুধু ফটো ইলেকট্রিক এফেক্ট থেকেই কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, শুধু ওরা প্ল্যাঙ্কস থিওরেম থেকেই কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, শুধু ওরা আইনস্টাইনের ইকুয়েশন দিয়ে বা শুধু ওরা ব্রগলি দিয়ে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি জেইর কোয়েশ্চেন দেখো বা WBJEEর কোয়েশ্চেন দেখো, লাইক এই কোয়েশ্চেনটা, সেখানে ওরা ফটো ইলেকট্রিক এফেক্টের কোয়েশ্চেন তো দিয়েছে, কনসেপ্ট তো দিয়েছে, সাথে সাথে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্টও দিয়েছে। ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্ট যাদের উইক আছে তারা এই কোয়েশ্চেনটা কিন্তু আবার অতটা ভালো করে নামাতে পারবে না যাদের কনসেপ্ট ভালো আছে তাদের থেকে, বোঝা যাচ্ছে? তো দুটো কনসেপ্টকে ওরা মার্জ করে দিতে পারে, ওখান থেকে একটা টপিক নিল, এখান থেকে একটা টপিক নিল, মার্জ করে দিল। এই কোয়েশ্চেনটাই ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বসিয়ে দিই, কোয়েশ্চেনে যদি ইলেকট্রিক ফিল্ড দেয় তাহলে ইলেকট্রিক ফিল্ডওয়ালা কোয়েশ্চেন, সেখানে সার্কুলার হবে না, সেখানে ডিফ্লেক্ট করে যাবে, কিন্তু সেটাও একটা কোয়েশ্চেন হতে পারে। তো এরকমভাবে কোয়েশ্চেনকিরা ওরা মার্জ করে দেয়। সেই জন্য তোমাকে বারবার করে আমি 12এও যখন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে কনসেপ্ট ঠিক রাখো বারবার, যেটা পড়ছো একটা কোয়েশ্চেন যখন তুমি পড়ছো, একটু কোয়েশ্চেনটা যদি একদম টু দ্য পয়েন্ট না হয়, কোয়েশ্চেনটা আগে 2-3 বার পড়ে নাও, কোয়েশ্চেনের ভাষাগুলো আগে জেনে নাও যে কি এক্স্যাক্টলি জিজ্ঞেস করেছে, কি কি ইনফরমেশান তোমায় দিয়ে দিয়েছে, তারপর নামো কোয়েশ্চেনে। তো চলো শুরু করা যাক। ওরা আমাদের কোয়েশ্চেনটা বলছে যে আমাদের কাছে এই ধরো একটা মেটাল সারফেস আছে, এই ধরা যাক আমাদের কাছে একটা মেটাল আছে, সেই মেটালটার ওপর আমরা বাইরে থেকে লাইট ফেলছি যার ওয়েভলেন্থ ল্যামডা, এবং সেই মেটালটার ওয়ার্ক ফাংশন হচ্ছে ফাই, এবং সেই মেটালটার উপর যখন আমরা ল্যামডা ওয়েভলেন্থে লাইট ফেললাম, তখন সেখান থেকে ইলেকট্রনের এমিশন হবে, ইলেকট্রন বেরোবে। এবার এই ইলেকট্রনটাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, এই সিস্টেমটাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তাহলে ইলেকট্রনটা একটা সার্কুলার পাথে ঘুরতে থাকবে। ওরা এখানে প্রশ্নটা করেছে যে তাহলে বি স্কোয়ারের সাথে ম্যাগনেটিক ফিল্ডের সাথে 1/λ গ্রাফ দেখতে কীরকম হবে। তো আগে আমরা নর্মাল ফটো ইলেকট্রিক এফেক্টের কনসেপ্টে যাই। বলছে যে আমরা মেটালটার উপর বাইরে থেকে ল্যামডা ওয়েভলেন্থে লাইট ফেলেছি, ভালো কথা। আমাদের যে মেটালটা তার নিজের ওয়ার্ক ফাংশন হচ্ছে ফাই, ভালো কথা। তাহলে অ্যাকর্ডিং টু আইনস্টাইনের ইকুয়েশান, আমরা জানি না আইনস্টাইনের যে সমীকরণটা, সেটা তুমি কি জানো বলো? জানো, পড়েছো, যেটা বোর্ডে পড়েছো সেটাই, নতুন কিছু না। আইনস্টাইনের ইকুয়েশানটা তুমি কি জানো? মানে এইচ নিউ ইকুয়াল টু যতটা পরিমাণ এনার্জি একটা ইলেকট্রনকে দেওয়া হলো, সেই এইচ নিউ পরিমাণ এনার্জিটা দুটো অংশে ভাগ হয়, একটা হয় ওয়ার্ক ফাংশন আকারে, একটা হয় ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইম্যাক্স আকারে। এটাই ইকুয়েশনটা, এইচ নিউ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এবার ওয়ার্ক ফাংশনকে বোর্ডসের ক্লাসে আমরা W0 দিয়ে দেখাতাম, এখানে প্রশ্ন ওরা ফাই দিয়েছে, কারণ CBSE-তে বেশিরভাগ ফাই দিয়ে করা হয় জিনিসটা। তাহলে এইচ নিউ ইকুয়াল টু ফাই প্লাস ইম্যাক্স। তাহলে এখান থেকে ইম্যাক্স মানে কত, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মানে কত এখান থেকে, না সর্বোচ্চ গতিশক্তি মানে হচ্ছে এইচ নিউ মাইনাস ফাই। আচ্ছা, এখানে না নিউ দেওয়া নেই, ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, কম্পাঙ্ক দেওয়া নেই, এখানে দেওয়া আছে ওয়েভলেন্থ ল্যামডা। তো ফ্রিকোয়েন্সির সাথে আমরা ওয়েভলেন্থের সম্পর্ক জানি না, যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু C/λ, যেখানে সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এই নিউর পরিবর্তে
তুমি বসাতে পারো সি বাই ল্যামডা, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ই ম্যাক্স মানে কত আসে, এইচ সি বাই ল্যামডা মাইনাস 5। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে এই এনার্জি নিয়ে আমাদের ইলেকট্রনগুলো মেটাল থেকে বেরিয়ে আসছে। এবার বেরিয়ে এলো সামনে ম্যাগনেটিক ফিল্ড, যেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও ঢুকবে অমনি সে একটা সার্কুলার একটা সার্কুলার ট্র্যাকে সে মুভ করতে শুরু করবে। এই হচ্ছে সেই সার্কেলটা। সেই সার্কেলের ব্যাসার্ধটা ওরা প্রশ্নে বলে দিয়েছে কত না, প্রশ্নে বলে দিয়েছে ব্যাসার্ধটা হচ্ছে আর। আচ্ছা, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল যখন সার্কুলার পাথে মুভ করে তখন তার রেডিয়াসের একদম ডিরেক্ট একটা ফর্মুলা ছিল না, যে রেডিয়াস মানে হয় এমভি আপন কিউবি। মনে করে দেখো, বোর্ডসের ক্লাসে বহুবার করিয়েছিলাম আমি, বা যেখান থেকে তুমি করেছিলে। আর মানে হয় এমভি আপন কিউবি। কোথা থেকে আসছে এটা দাদা? একদম সিম্পলি লরেঞ্জ ফোর্স থেকে। যে লরেঞ্জ ফোর্স হয় কিউভিবি, সেন্ট্রিপিটাল ফোর্স হয় এমভি স্কোয়ার বাই আর। তাহলে লরেঞ্জ ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স, সেই দুটোকে সমান করলে আর এর মান আসে এমভি বাই কিউবি। এবার এমভি মানে কি, মাস ইন্টু ভেলোসিটি মানে কি, মোমেন্টাম। তাহলে আর এর ফর্মুলা হতে পারে পি বাই কিউবি। আবার মোমেন্টাম মানে আমরা জানি না, রুট আন্ডার 2m কে বাই কিউবি। কারণ মোমেন্টাম মানে তো রুট আন্ডার 2m কে। মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জির সম্পর্ক, ওয়ার্ক এনার্জি পাওয়ারে আসবে এরপরে। মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জির সম্পর্ক পি মানে কি হয়, রুট আন্ডার 2m কে। ইকেটা যেখানে গতিশক্তি, এখানে গতিশক্তির মান ওরা কত বলে দিয়েছে, এই যে জিনিসটা বলে দিয়েছে এইচ সি বাই ল্যামডা মাইনাস 5। তো কিচ্ছু না, আমরা বোথ সাইডে স্কোয়ার করে নিই, কারণ রুটটাকে তুলতে চাইছি। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে আসে 2m কে বাই কিউ স্কোয়ার বি স্কোয়ার। ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, ইলেকট্রন নিয়ে কাজ করছি, কারণ মেটাল থেকে যে পার্টিকেলটা বেরোচ্ছে সেটা ইলেকট্রন। ইলেকট্রন মানে আমরা একটা ইলেকট্রনের চার্জ কত জানি, ই। একটা ইলেকট্রনের চার্জ কত হয়, ই। তাহলে কিউর পরিবর্তে আমি ই বসাচ্ছি। ঠিক আছে, এখান থেকে তুমি মানটা বসিয়ে দাও ইকের সর্বোচ্চ গতিশক্তির, এইচ সি বাই ল্যামডা মাইনাস 5 বাই ই স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, কোনাকুনি গুণ করো, ই স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে কত হয়, ই স্কোয়ার স্মল ই স্কোয়ার বি স্কোয়ার ই স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু কত আসে ডান দিকে, 2m ইন্টু এইচ সি বাই ল্যামডা মাইনাস 5, 2m ইন্টু এইচ সি বাই ল্যামডা মাইনাস 5। এখান থেকে না আমি বি স্কোয়ারটাকে বাদিয়ে রাখতে চাইছি, কারণ বি স্কোয়ারের সাথেই তো গ্রাফ বানাতে হবে। তো বি স্কোয়ারটাকে বাদিকে রাখছি, তাহলে ই স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। তাহলে 2m বাই ই স্কোয়ার আর স্কোয়ার এইচ সি বাই ল্যামডা মাইনাস 5। গুণ করে নাও প্রত্যেকটা টার্ম, তাহলে 2m এইচ সি বাই ই স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা মাইনাস 2m5 বাই ই স্কোয়ার আর স্কোয়ার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, একদম সিম্পল ক্যালকুলেশন। এইবার একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে বি স্কোয়ারের মান। এবার একটা জিনিস খেয়াল করো, তোমাকে গ্রাফটা কার কার মধ্যে আঁকতে হবে, বি স্কোয়ারের সাথে 1 বাই ল্যামডার। এই যে দেখো, ওয়াই অ্যাক্সিসে তোমার বি স্কোয়ার আছে, এক্স অ্যাক্সিসে 1 বাই ল্যামডা আছে, কারণ ওরা বি স্কোয়ারের সাথে 1 বাই ল্যামডার গ্রাফ আঁকতে দিয়েছে। তাহলে বি স্কোয়ারকে আমরা বসাবো ওয়াই জায়গায়, তাহলে বি স্কোয়ারের জায়গায় মনে মনে তুমি ওয়াই বসাও। ঠিক আছে, 1 বাই ল্যামডাকে বসাবো এক্স, 1 বাই ল্যামডাকে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে 1 বাই ল্যামডার পরিবর্তে এক্স বসাবো। আচ্ছা, 1 বাই ল্যামডার পরিবর্তে যদি এক্স বসাই, তার আগে দেখো এইখানে একটা বড় সড়ো টার্ম আছে 2mhc বাই ই স্কোয়ার আর স্কোয়ার, এই একটা টার্ম আছে যেটা কিনা 1 বাই ল্যামডার সাথে গুণ আছে। বলছে এই যে টার্মটা, এটা পুরো কনস্ট্যান্ট একটা টার্ম না? অবশ্যই, তার কারণ এম মাস অফ দ্য ইলেকট্রন কনস্ট্যান্ট, এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, ব্যাসার্ধ কনস্ট্যান্ট। তাহলে এই পুরো জিনিসটাকে, কনস্ট্যান্ট জিনিসটাকে আমি এম লিখতে পারি। তাহলে এম ইন্টু 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডাকে এক্স লিখলাম। বুঝতে পারছো তো, ওয়াইয়ের জায়গায় বসাচ্ছি বি স্কোয়ার, কারণ গ্রাফের আকারে সমীকরণ আনতে চাই। 1 বাই ল্যামডার পরিবর্তে বসাচ্ছি এক্স, যাতে করে একটা ইকুয়েশন আসে। মাইনাস এই যে পুরো জিনিসটা, এটাও একটা কনস্ট্যান্ট, কারণ 2m5, ওয়ার্ক ফাংশন কনস্ট্যান্ট, ই ইলেকট্রনিক চার্জ কনস্ট্যান্ট, আর ব্যাসার্ধ কনস্ট্যান্ট। তাহলে পুরো কনস্ট্যান্ট জিনিসটাকে আমরা নাম দিলাম সি। তাহলে এটা একটা ওয়াই ইকুয়াল টু mx মাইনাস সি, অর্থাৎ এই যে গ্রাফের নেচারটা হবে, সেই নেচারটা হবে, গ্রাফটা তো স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়াল টু mx মাইনাস সি মানে গ্রাফটা স্ট্রেট লাইন। কিন্তু যেহেতু ওয়াই ইকুয়াল টু mx মাইনাস সি, তো দেখো ভালো করে এমটা প্লাস, তার মানে আমাদের যে স্ট্রেট লাইনটা হবে, সেই স্ট্রেট লাইনটার স্লোপ পজিটিভ।
এমটা পজিটিভ, কিন্তু যে ইন্টারসেপ্ট হবে সিটা সেটা কিন্তু নেগেটিভ। তাহলে গ্রাফটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম হবে দাদা? গ্রাফটা দেখতে অ্যাকচুয়ালি হবে এরকম, গ্রাফটা দেখতে অ্যাকচুয়ালি হবে এরকম। এটা বি স্কোয়ার, এটা 1/λ। দেখো এমটা প্লাস, তার মানে গ্রাফের নেচারটা এরকম হবে, আইদার এরকম অথবা এরকম। যদি ওপরেরটা নাও তাহলে দেখো প্লাস সি, ইন্টারসেপশনটা পজিটিভ। যদি নিচেরটা নাও ইন্টারসেপশনটা নেগেটিভ, আমাদের ইন্টারসেপশনটা নেগেটিভ নিতে হবে। তার মানে আমাদের যে গ্রাফটা হবে সেই গ্রাফের নেচারটা দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, এক্স্যাক্টলি এরকম হচ্ছে আমাদের গ্রাফের নেচার। তাহলে এরকম অপশান কি ছিল? নিশ্চয়ই থাকবে। অপশান সি ইজ দ্য রাইট আনসার, অপশান সি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে না পারলে না বলো আমাকে, বুঝতে পারলে না পারলে না? অঙ্কটা কি খুব কঠিন মনে হলো কিছু? যদি কঠিন মনে হয় তাহলে আমি তোমাকে অ্যাসিওর করছি যে এর পরের যে নিউমেরিক্যালগুলো করব তার মধ্যে মানে ডুয়াল নেচার থেকে তার মধ্যে আর একটা কোয়েশ্চেনও তোমার প্রবলেম হবে না, ঠিক আছে? তার কারণ বাকিগুলো সোজা। এই একটাই ছিল যেটা কঠিন তো একেবারেই না, জাস্ট দুটো কনসেপ্টকে মার্জ করে দিয়েছে। যাদের শুধু বোর্ডস নলেজ আছে তারা ভাববে যে ফটো ইলেকট্রিকের গল্প তো না হয় বুঝলাম, কিন্তু সেখান থেকে যে এইটাই আসতে হবে সেটা কী করে বুঝবো? তো সেই জন্যই তোমাকে জেইর জন্য আলাদা করে পড়ানো হয়, ঠিক আছে? সারা 2 বছর ধরে তোমাকে জেইর জন্য ডিটেইলে পড়ানো হয় এই সব টপিক। তো এখানেও সেই জিনিসটা তুমি বুদ্ধি খাটিয়ে করতে পারো, খুব কিছু যে লাগবে তা না। কী করলাম আমরা? আইনস্টাইনের সিম্পল ইকুয়েশনটা লাগালাম, সেখান থেকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বার করলাম, ই ম্যাক্সের মানটা এলো। এবার আমরা জানি ব্যাসার্ধের ফর্মুলা আর ইকুয়াল টু √2mEk/কিউবি, সেখান থেকে বোথ সাইডে স্কোয়ার করে আমি ধান্দাটা হচ্ছে আমার বি স্কোয়ারটা বার করা। তো বি স্কোয়ারটা আমি বার করলাম, করলে জিনিসটা এলো এত। বি স্কোয়ারকে বসাচ্ছি ওয়াই অ্যাক্সিসে, বি স্কোয়ারের জায়গায় ওয়াই লিখলাম। 1/λকে বসাচ্ছি এক্স অ্যাক্সিসে, 1/λর পরিবর্তে এক্স বসালাম। আর এক্সের সাথে এই যে কনস্ট্যান্ট জিনিসটা সেটাকে আমরা বলি এম, হুইচ ডিনোটেড অ্যাজ স্লো। এবং এই যে বাকি জিনিসটা মাইনাস আকারে আছে এটাও একটা কনস্ট্যান্ট জিনিস এবং সেটাকে আমরা বলছি সি আকারে। তাহলে ওয়াই ইকুয়াল টু mx - c হচ্ছে আমাদের গ্রাফটার নেচার। ওয়াই ইকুয়াল টু mx - c মানে গ্রাফটা দেখতে এরকম। 2024-এর কোয়েশ্চেন। চলে আসো 2017। হোয়েন লাইট অফ ফ্রিকোয়েন্সি μ1 is incident on a metal with work function W, then photoelectric current falls to 0 at a stopping potential of V1. বলছে যে একটা লাইট যার ফ্রিকোয়েন্সি μ1, আচ্ছা এটা এখানে V1 দেখাচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি μ1, ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ দিয়ে লিখি। তাহলে বলছে কোনো একটা লাইট যার ফ্রিকোয়েন্সি μ1 সেটাকে আমরা W ওয়ার্ক ফাংশন আলা একটা মেটালের উপর ফেললাম এবং তার জন্য যে স্টপিং পোটেনশিয়াল সেটা হলো V1। ভালো কথা। ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট ইজ ইনক্রিজ টু V2, যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে V2 না μ2, যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে μ1 থেকে চেঞ্জ করে μ2 করি তাহলে স্টপিং পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যায় V2। প্রশ্নটা হচ্ছে যে দ্য চার্জ অফ দ্য ইলেকট্রন ইজ কত? দ্য চার্জ অফ দ্য ইলেকট্রন ইজ কত? এরকম বড় বড় 4টি জিনিস দিয়েছে, ইলেকট্রনের চার্জ কোনটার সাথে সমান বার করতে হবে। কী করে করব? কোয়েশ্চেনটার মানে বুঝে নাও। বলছে একটা মেটাল যার ওয়ার্ক ফাংশন W, তার উপর μ1 ফ্রিকোয়েন্সির লাইট পড়ছে, স্টপিং পোটেনশিয়াল V1। তাহলে গল্পটাকে যদি আমরা একটু ছোট্ট করে নিজের ভাষায় সামারাইজ করে দিই তাহলে μ1 ফ্রিকোয়েন্সির লাইট ওয়ার্ক ফাংশন W ওয়ালা একটা মেটালের উপর পড়ছে, স্টপিং পোটেনশিয়াল পাওয়া যাচ্ছে V1। এবারে আমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে μ2 করলাম। আচ্ছা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে ওয়ার্ক ফাংশন কি চেঞ্জ হয়ে যাবে? কখনোই না, তার কারণ ওয়ার্ক ফাংশন শুধু মেটালের উপর ডিপেন্ড করে, মেটাল সেম রয়েছে, তাহলে ওয়ার্ক ফাংশনের কোনো চেঞ্জ নেই। তার জন্য স্টপিং পোটেনশিয়ালটা দ্বিতীয়বার হলো V2। ঠিক আছে, আমাদের ইলেকট্রনের চার্জ জিজ্ঞেস করেছে। আচ্ছা আইনস্টাইনের ইকুয়েশনটা দিয়ে তুমি অঙ্কটা করতে পারবে, তার কারণ আইনস্টাইনের যে ইকুয়েশনটা আগেরবার তুমি দেখলে, আমি তোমাকে ফর্মুলাগুলো করিয়ে দিচ্ছি যে কোথা থেকে কী আসছে। আইনস্টাইনের ইকুয়েশনটা তুমি কী দেখলে একটু আগে? না h μ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে যদি তোমায় আমি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি জিজ্ঞেস করি কত, তাহলে তুমি ইজিলি বলবে দাদা যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মানে h μ মাইনাস W0। এবার এই যে W0 জিনিসটা ওয়ার্ক ফাংশন, সেটা মানে হয় h ইন্টু μ0, যেখানে μ0টাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এখানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কোনো গল্প নেই, দ্যাটস ওয়াই আমরা সেদিকে যাব না। আমরা এই যে ইম্যাক্সটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তার পরিবর্তে বসাতে পারি স্মল ই ইন্টু V0। এই যে ইম্যাক্সটা তার পরিবর্তে আমরা বসাতে পারি স্মল ই ইন্টু V0, যেখানে স্মল ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, V0টা হচ্ছে তোমার সেই স্টপিং পোটেনশিয়াল। তাহলে এই ফর্মুলাটাই হচ্ছে সেই ওয়ার্কিং ফর্মুলা যেটা দিয়ে আমরা এই অঙ্কটা করব।
কারণ দেখো এই ফর্মুলাটার মধ্যে ওয়ার্ক ফাংশনও আছে, এই ফর্মুলাটার মধ্যে ফ্রিকোয়েন্সিও আছে, এই ফর্মুলাটার মধ্যে আমাদের স্টপিং পোটেনশিয়ালও রয়েছে। তো তিনটে জিনিস একটা ফর্মুলার মধ্যে রয়েছে, তো সেটাকেই আমরা ব্যবহার করব। তাহলে এখানে যে ওয়ার্কিং ফর্মুলা সেটা এটা, এবং এই ফর্মুলাটা বহু বহু জায়গায় তুমি দেখতে পাবে। WBJEE প্রচুর অঙ্কে এই ফর্মুলা দিয়ে কোয়েশ্চেন এসছে বিগত বছরে, এখনও এসছে 2017 সালে, বাট তার আগে বহু আসতো। তো সেজন্য কিন্তু রিসেন্ট ইয়ার্সেও এই ধরনের কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। নিটে তো হামেশাই দেখতে পাবে এই ফর্মুলাটা। তো যদি আমরা ফর্মুলাটাকে লাগাই এখানে, তাহলে প্রথমবারের জন্য তাহলে ই ইলেকট্রনিক চার্জ ইন্টু স্টপিং পোটেনশিয়াল V1 ইকুয়াল টু এইচ নিউ ওয়ান মাইনাস ওয়ার্ক ফাংশন ডাব্লু। ঠিক আছে, দ্বিতীয়বারের জন্য যদি ফর্মুলাটা লাগাই তাহলে EV2 ইকুয়াল টু এইচ নিউ1 নয় নিউ2 মাইনাস ডাব্লু। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। এই দুটোকে সলভ করতে হবে কিছু একটা করে, এই দুটোকে কিছু একটা করে সলভ করতে হবে। তো কিচ্ছু না, আমি ফার্স্ট ইকুয়েশনটাকে লিখতে পারি এরকমভাবে, দেখো অনেকভাবে করতে পারো, দুটোকে ভাগ করে দিয়েও করতে পারো। প্রথম ইকুয়েশনটাকে লিখতে পারি যে এইচ নিউ1 মানে EV1 প্লাস ডাব্লু। দ্বিতীয় ইকুয়েশনটাকে এরকমভাবে লিখতে পারি এইচ নিউ2 ইকুয়াল টু EV2 প্লাস ডাব্লু। এটাকে 3 নম্বর ইকুয়েশন বলছি, এটাকে 4 নম্বর ইকুয়েশন বলছি। এবার এই দুটোকে ভাগ করে দাও, 3/4 করে দাও। এবার তুমি দুটোকে ভাগ করে দাও, আগের অবস্থাতে ভাগ করে দিতে পারতাম, যা আসতো না। তাহলে এইচ নিউ1 বাই এইচ নিউ2, এইচ কেটে গেল, নিউ1 বাই নিউ2 ইকুয়াল টু ডান দিকে কী পড়ে রয়েছে না EV1 প্লাস ডাব্লু বাই EV2 প্লাস ডাব্লু। EV1 প্লাস ডাব্লু ওয়ার্ক ফাংশন, EV2 প্লাস ওয়ার্ক ফাংশন, ক্রস মাল্টিপ্লাই করো। তাহলে EV2 নিউ1 প্লাস ডাব্লু নিউ1 ইকুয়াল টু EV1 নিউ2 প্লাস ডাব্লু নিউ2। এর মানটা তোমাকে বার করতে হবে, ইলেকট্রনের চার্জ বার করতে হবে। তো ইলেকট্রনের চার্জ আলা কম্পোনেন্টগুলোকে বাদিকে নিয়ে আসো। তাহলে EV2 নিউ1, এই জিনিসটাকে যদি বাদিকে নিয়ে আসো তাহলে মাইনাস EV1 নিউ2। এটাকে যদি কমন নিই তাহলে একবারে আমি লিখতে পারি বেকার ক্যালকুলেশন বড় না করে V2 নিউ1 মাইনাস V1 নিউ2 ইকুয়াল টু কিচ্ছু না ভাই, এই জিনিসটাকে বাদিকে দিলাম, ইকুয়াল টু ডান দিকে দেখো অলরেডি ডাব্লু নিউ2 মাইনাস ডাব্লু নিউ1। তাহলে ডাব্লুটা কমন নিলে নিউ2 মাইনাস নিউ1, তাহলে ডাব্লুটা কমন নিলে নিউ2 মাইনাস নিউ1। তাহলে এখান থেকে ই মানে কত আসে, ইলেকট্রনের চার্জ কত আসে, ডাব্লু ইন্টু নিউ2 মাইনাস নিউ1 বাই V2 নিউ1 মাইনাস V1 নিউ2। কোথায় আছে এই অপশান, ডাব্লু ইন্টু নিউ2 মাইনাস নিউ1, ডাব্লু ইন্টু নিউ2 মাইনাস নিউ1 অপশান সি অথবা অপশান ডির মধ্যে। V2 নিউ1 minus V1 new2. Option C will be the right answer. Option C will be the right answer. তো দেখো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। দুটো তোমাকে সিচুয়েশান দেবে, তুমি প্রথম সিচুয়েশানের জন্য ইকুয়েশান লাগাও, তুমি দ্বিতীয় সিচুয়েশানের জন্য ইকুয়েশান লাগাও। আমি বেকার এখানে এতটা বড় করতে গেলাম, এই দুটোকে যদি ভাগ করে দিতাম তাহলেই হয়ে যেত, কেটে যেত, V1 বাই V2 ইকুয়াল টু এটা বাই এটা, ক্রস মাল্টিপ্লাই করলেই আমাদের ইর মানটা চলে আসতো ইর মান আসতো। যদি এটাকে আর এটাকে ভাগ করতাম 1/2, তাহলে তো কেটে গেল রে ভাই, কোথায় আসতো? এমনি করলাম, এমনি 1 নাম্বারটাকে কনভার্ট করলাম 3-এ, 2 নাম্বারটাকে কনভার্ট করলাম 4-এ। আমাদের তো ইর মানটা বার করতে বলেছে, অনেকে বোঝেনি এখনো, আমাদের তো ইর মানটা বার করতে বলেছে। তা আমি যদি এটা বাই এটা করতাম তাহলে বাদিকে পড়ে থাকতো V1 বাই V2, ডান দিকে পড়ে থাকতো এইচ নিউ1 মাইনাস ডাব্লু বাই এইচ নিউ2 মাইনাস ডাব্লু। সেটা আমরা তখন ব্যবহার করব যদি আমাদের ওয়ার্ক ফাংশন বার করতে হয়। এখানে আমাদের ইর মান বার করতে বলেছে, তো এই দুটোকে ভাগ করলে কী করে পাবো? দ্যাটস ওয়াই আমি এইটাকে একই রাখলাম, মডিফাই করলাম, এইচ নিউ1 মানে এটা, এইচ নিউ2 মানে এটা। এবার দুটোকে ভাগ করো, তাহলে আর ইয়ারই কাটছে না, ইর মানটা আমরা পাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে কোয়েশ্চেন যদি বলতো ওয়ার্ক ফাংশন বার করো, তাহলে আমরা তাড়াতাড়ি করার জন্য এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দিতাম, ধরে পেয়ে যেতাম আমাদের ওয়ার্ক ফাংশন। তোমাকে মাথা লাগাতে হবে। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 3। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স V required for accelerating an electron to have the de Broglie wavelength of 1 angstrom is কত? বলছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স রিকোয়ার্ড ফর অ্যাক্সিলারেটিং আ ইলেকট্রন টু হ্যাভ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ 1 angstrom ইজ কত? একটা ইলেকট্রন যার ডি ব্রগলি ওয়েভলেন্থ 1 angstrom, সেটাকে অ্যাক্সিলারেট করার জন্য কত পোটেনশিয়াল ডিফারেন্স চাই?
আচ্ছা, একটা ইলেকট্রন ভি ভেলোসিটি নিয়ে যদি ট্রাভেল করে, বা যে কোনো একটা মাস যখন ভি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে, তখন সেই পার্টিকেলটার মুভমেন্টের জন্য, তার মোশনের জন্য একটা ওয়েভ তৈরি হয়, যে ওয়েভটাকে বলা হয় ম্যাটার ওয়েভ বা ডিব্রগলি ওয়েভ। এবং সেই ডিব্রগলি ওয়েভের ওয়েভলেন্থ ডিব্রগলি নিজেই বলে গেছিল যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। পিটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে রৈখিক ভরবেগ, মানে ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি। ল্যামডা মানে এইচ বাই এমভি। এবার তোমাকে ওরা বলছে কোয়েশ্চেনে যে একটা ইলেকট্রন আছে, সেটাকে আমরা ডিব্রগলি ওয়েভলেন্থে কনভার্ট করতে চাই 1 অ্যাংস্ট্রমে। তাহলে ওরা আমাদের ওয়েভলেন্থ, ডিব্রগলি ওয়েভলেন্থ সেটা দিয়ে দিয়েছে 1 অ্যাংস্ট্রম। ভালো কথা। ওরা আমাদের বার করতে বলেছে তার জন্য আমরা পোটেনশিয়াল ডিফারেন্স কতটা দেব। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ল্যামডার সম্পর্ক কোথায়? পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ল্যামডার সম্পর্ক কোথায় আছে? বলছে দেখো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। একটু আগে লিনিয়ার মোমেন্টাম মানে কি দেখলে? মোমেন্টাম মানে কি দেখলে? পি মানে রুট আন্ডার 2m ইকে। ইকেটা যেখানে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তাহলে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার 2m ইকে। বহুবার বোর্ডসের অঙ্কে ব্যবহার করেছো ফর্মুলাটা, এখানেও রয়েছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার 2m ইকে। এবার ইকে মানে কি? গতিশক্তি মানে কি? ওয়ার্ক অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম। এনার্জি মানে ওয়ার্ক, ওয়ার্ক মানে চার্জ ইন্টু পোটেনশিয়াল। ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, ইলেকট্রোস্ট্যাট। তাহলে আমি এই ইকের পরিবর্তে বসাতে পারি কিউ ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স। দুটো ভি আছে না, একটা এখানে ভি আছে যেটা ভেলোসিটি, একটা এখানে ডেল্টা ভি যেটা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ল্যামডার সাথে ডেল্টা ভি যে সম্পর্কটা সেটা এটা, যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার 2m কিউভি। এবার এখানে ইলেকট্রন নিয়ে কাজ করছি, তাহলে ইভি, যেখানে ভিটা হচ্ছে তোমার বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। এবার তুমি আমাকে বলবে যে ভাই আমি ল্যামডা জানি, আমি এইচের মান জানি, আমি ইলেকট্রনের মাস, ইলেকট্রনের চার্জ সব জানি, তাহলে আমি ক্যালকুলেশন ইজিলি করতে পারবো? পারবে? এত বড় ক্যালকুলেশন নিজে করতে পারবে উইদাউট ক্যালকুলেটার? পারবে না, বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। করো না। ল্যামডার মান 1 অ্যাংস্ট্রম 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, এইচের মান 6.6 10 টু দি পাওয়ার মাইনাস 34, এম 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31, ই 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। 10 টু দি পাওয়ার ক্যালকুলেশন ইজি হবে, কিন্তু বাকিগুলো নিয়ে ঝামেলা হবে। দ্যাটস ওয়াই তোমাকে একটা সুন্দর ফর্মুলা সায়েন্টিস্টরা বানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ল্যামডা ইকুয়াল টু 12.27 বাই রুট ভি অ্যাংস্ট্রম। এটা কি দাদা? এটা হচ্ছে কোনো একটা ইলেকট্রনের জন্য, কোনো একটা গতিশীল ইলেকট্রনের জন্য, কোনো একটা ইলেকট্রন ভি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, তার ডিব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা, যেটাকে তোমায় কম্পিটিটিভে লাগাতে হবে। যে ল্যামডা ইকুয়াল টু 12.27 বাই রুট ভি অ্যাংস্ট্রম। ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স, ল্যামডাটা অ্যাংস্ট্রমে মেজার করা হচ্ছে, ল্যামডাটা কিন্তু মিটারে না। তোমাকে ল্যামডাটাকে কনভার্টও করতে হবে না, ল্যামডাটা 1 অ্যাংস্ট্রম আছে, 1ই থাক, কারণ ফর্মুলাটাই এরকম রেডিমেড। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে করো, এখানে লাগাও ফর্মুলাটা। এটাই বোর্ডসের সাথে এর পার্থক্য। বোর্ডসের অঙ্কগুলো তুমি যখন করতে তখন এই ফর্মুলা দিয়ে করতে, কারণ তোমার কাছে তখন ক্যালকুলেটার অ্যালাউড ছিল। এখানে তুমি যদি ক্যালকুলেটার ছাড়া করতে যাও, আমি করছি না বেকার টাইম বাড়বে, তো তাহলে কিন্তু তুমি ক্যালকুলেশন করতেই পারবে না, বা বহুক্ষণ সময় লাগবে, ততক্ষণে লোকে 5-6টা 10টা অঙ্ক করে বেরিয়ে যাবে। তো তার জন্য তোমায় মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা, ল্যামডা ইকুয়াল টু 12.27 বাই রুট ভি অ্যাংস্ট্রম। যে কোনো ইলেকট্রনের জন্য ডিব্রগলি ওয়েভলেন্থ বার করার ফর্মুলা এটা। লাগাও এখানে। ল্যামডা মানে আমরা জানি 1 অ্যাংস্ট্রম, এখানে 1ই রাখবো কারণ ফর্মুলাটা 1 দিয়ে অ্যাংস্ট্রম দিয়ে রয়েছে। 12.27 বাই রুট ভি, ভির মানটা বার করতে হবে। তাহলে এখান থেকে রুট ভি মানে কত আসছে, কোনাকুনি গুণ করলে 12.27। তাহলে যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই, রুট ভিকে স্কোয়ার করলে আসে ভি ইকুয়াল টু 12.27 তার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারের মান কত হয়? কমন সেন্স লাগিয়ে করো। বলছে 12.27 মানে 12 আর 13-র মাঝামাঝি, প্রায় 12-র হোল স্কোয়ার করলে কত আসে? 144। 12কে স্কোয়ার করলে কত হয়? 144। 13কে স্কোয়ার করলে কত হয়? 159। তাহলে আমাদের যে জিনিসটা হবে 12.27-এর হোল স্কোয়ার, সেটা 144 থেকে 169-এর মধ্যে হবে। 144 টু 169 এই রেঞ্জের মধ্যে হবে সে। কোন অপশানে আছে? 100 হতে পারে না, 125 হতে পারে না, 150 হতে পারে। তার কারণ 150টাই একমাত্র 144 আর 169-এর মাঝামাঝি। তাহলে অপশান সি উইল বি দ্য রাইট আনসার। অপশান সি উইল বি দ্য রাইট আনসার। 2016 সালের কোয়েশ্চেন। কঠিন লাগলো? এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা। আর শেষে এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে কী করে করবো ক্যালকুলেশনগুলো।
তাহলে ভির মান হচ্ছে 150 ভোল্ট। সেটা তোমার যেরকম সুবিধা তুমি সেরকম করো। আমার এরকমভাবে মনে হলো এখন বলতে, আমি যখন একদিন বাদে দুদিন বাদে পড়বো তখন আবার অন্যভাবে করবো। তো এক একজনের এক এক রকম হাজারটা টেকনিক আছে। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 4, 2016 আরেকটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। বলছে দ্য ওয়ার্ক ফাংশন অফ সিজিয়াম ইজ 2.27 EV. The cutoff voltage which stops the emission of electron from a cesium cathode illuminated with light of 600 nanometer wavelength is কত? বলছে সিজিয়ামের ওয়ার্ক ফাংশন হচ্ছে 2.27 ইলেকট্রন ভোল্ট। সিজিয়াম একটা মেটাল, সিজিয়াম পিরিয়ডিক গ্রুপের 1 নম্বর, হাইড্রোজেন লিথিয়াম পটাশিয়াম, হ্যাঁ হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তারপরে সিজিয়াম আসে, হ্যাঁ তারপরে কেটা আসে, তারপরে সিজিয়াম আসে। তো সিজিয়ামের ওয়ার্ক ফাংশন হচ্ছে 2.27 EV। ঠিক আছে, দ্য কাট অফ ভোল্টেজ হুইচ স্টপস দ্য এমিশন অফ ইলেকট্রন ফ্রম আ সিজিয়াম ক্যাথোড ইলুমিনেটেড উইথ লাইট অফ 600 ন্যানোমিটার ওয়েভলেন্থ ইজ কত? ওরা আমাদের সিজিয়ামের ওয়ার্ক ফাংশন দিয়ে দিয়েছে, ভালো কথা। ওরা আমাদের সিম্পলি কাট অফ ভোল্টেজ মানে স্টপিং পোটেনশিয়ালটা তোমার বার করতে বলেছে। যখন আমরা তার উপর এত ওয়েভলেন্থ তাহলে একটা লাইট ফেলছি, তাহলে দুটো ডেটা ওরা আমাদের দিয়ে দিয়েছে। ওয়ার্ক ফাংশন দিয়ে দিয়েছে 2.27 EV ইলেকট্রন ভোল্ট, এবং তার সাথে কত ওয়েভলেন্থে লাইট ফেলছি, 600 ন্যানোমিটার ওয়েভলেন্থ তাহলে লাইট ফেলছি। বার কি করতে হবে? স্টপিং পোটেনশিয়াল V0। আচ্ছা, ল্যাম্বডা দিয়ে দিয়েছে, ওয়ার্ক ফাংশন দিয়ে দিয়েছে, V0 বার করতে হবে। আইনস্টাইনের ইকুয়েশনে যাও। আইনস্টাইনের ইকুয়েশন বলতে এই যে একটু আগে ফর্মুলাটা করলাম, EV0 ইকুয়াল টু H নিউ মাইনাস W0। নিউ মানে আমরা কি জানি? C বাই ল্যাম্বডা, তাহলে HC বাই ল্যাম্বডা মাইনাস W0। এবার W0 এর মান তো জানি 2.27 EV। HC বাই ল্যাম্বডার মান কত সেটা বার করে নিই। যে ফোটনগুলোকে আমরা মেটালের উপর ফেলছি তারা নিজেরা কতটা এনার্জি নিয়ে আসছে, তাহলে HC বাই ল্যাম্বডার মানটাকে বার করি। এবার তুমি এই মানটা কী করে বার করবে? তার কারণ H এর মান তুমি যদি বসাও 6.6 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি মানে তুমি জানো 3 × 10 টু দি পাওয়ার 8, ল্যাম্বডা মানে 600 ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এবার এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, করে নাও, কি আছে করে নাও। আমি অন্যভাবে করতাম, ঠিক আছে, এইভাবেই হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে 6.6কে 6 ধরে নিই, প্রায় ঝামেলা নেই। আচ্ছা, এটা একটা প্রসিডিওর, ঠিক আছে। আমি যেটা করাতে চাইছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এভাবে তুমি করতে পারো, কেউ চাইলে এরকম বড়ো ক্যালকুলেশন করে করতে পারে। আমার ভালো লাগে না বড়ো ক্যালকুলেশন করে করো, ছোটো করে কী করে করা যেতে পারে? ফর্মুলা আছে, কি সেটা বলছি। এইচের মানটা তুমি যদি বসাও, সির মানটা তুমি যদি বসাও, তাহলে HC বাই ল্যাম্বডার মানটা হয় E ইকুয়াল টু, এই জিনিসটা তো E এনার্জি অফ ফোটন, তাহলে E ইকুয়াল টু রেডিমেড একটা ফর্মুলা, E ইকুয়াল টু 12,400 12,400 বাই ল্যাম্বডা, যেখানে ইটা তোমার ডিরেক্টলি ইলেকট্রন ভোল্টে থাকে, ল্যাম্বডাটা তোমার ডিরেক্টলি অ্যাংস্ট্রমে থাকে। তোমায় কোনো কিছু কনভার্সনে দরকার হয় না। এটাতে করলে সমস্যা কী হতো? এটাতে করলে এই যে এনার্জিটা আমরা পেতাম সেটা জুলে পেতাম, সেটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হতো 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করে, তারপর সেই ইলেকট্রন ভোল্টের সাথে এই ইলেকট্রন ভোল্টকে আমরা কম্পেয়ার করতে পারতাম। কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে, এই ফর্মুলায় সুবিধাটা হচ্ছে যে ভাইয়া এই ফর্মুলাটা যদি আপনি লাগান 12,400 বাই ল্যাম্বডা, তাহলে এখানে ল্যাম্বডাটা অ্যাংস্ট্রমে থাকবে, ইটা ডিরেক্টলি ইলেকট্রন ভোল্টে থাকবে, তোমাকে কোনো কনভার্সন বাইরে থেকে করতে হবে না। হ্যাঁ, একটা কনভার্সন এই অঙ্কে আছে, সেটা এখানে ন্যানোমিটার দিয়েছে, তোমাকে এখানে অ্যাংস্ট্রমে আনতে হবে। তো 600 ন্যানোমিটার মানে কত অ্যাংস্ট্রম? মনে করো ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9, অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রমে যেতে গেলে 10 দিয়ে আমরা গুণ করবো, কারণ ন্যানোমিটার অ্যাংস্ট্রমের থেকে বড়। তাহলে 6000 অ্যাংস্ট্রম। তাহলে তুমি কিচ্ছু না, E ইকুয়াল টু 12,400 বাই ল্যাম্বডা ফর্মুলাটা বসাও, দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। বেকার ক্যালকুলেশন ওরমভাবে করার কি দরকার? এই অঙ্কগুলোই না তোমাকে এরমভাবে খেলতে হবে। ছোটো ছোটো কিছু ফর্মুলা আছে, যেমন আগের বার দেখলাম 12.27 বাই √v, সেটা একটা Broglie ওয়েভলেন্থের ফর্মুলা। সাথে E ইকুয়াল টু 12,400 বাই ল্যাম্বডা খুব ব্যবহার করা হয়। তাহলে ল্যাম্বডা মানে হচ্ছে 6000, এটা করলে কত আসে? 124 বাই 60, মানে কেটে দাও না একবারে, 30 62
31, 15, 2.05 কাছাকাছি। 15 দুগুণে 30, 5, হ্যাঁ ওরকম 0.25 কাছাকাছি। এবার এই যে এনার্জিটা তুমি পেলে, এটা ইলেকট্রন ভোল্টে পেলে। এবার একটা জিনিস খেয়াল করো তো, চট করে অঙ্কটা করার আগে, আমাদের যে মেটালটা ওটা দিয়েছিল তার নিজের ওয়ার্ক ফাংশনটা 2.27। আমাদের যে মেটালটা দিয়েছিল তার নিজের ওয়ার্ক ফাংশনটাই 2.27। আমরা মেটালটার উপর যে লাইট ফেলছি, সেই লাইটের এনার্জি কত, বা সেই ফোটনের এনার্জি কত, 2.05। ভাই এখানে এনার্জিটা ওয়ার্ক ফাংশনের থেকেই ছোট। যে এনার্জিটা আমরা দিচ্ছি সেটা ওয়ার্ক ফাংশনের থেকে ছোট। ওয়ার্ক ফাংশনের থেকে ছোট এনার্জি ইলেকট্রনকে দিলে ইলেকট্রন বেরোতে পারবে? একটা ইলেকট্রনকে মেটাল থেকে বাইরে বার করার জন্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা, সেটাকেই তো আমরা ওয়ার্ক ফাংশন বলি। তার মানে 2.27 মিনিমাম, এর থেকে কম হলে ইলেকট্রন বেরোবে না, এর সাথে সমান অথবা এর থেকে বেশি হলে তবে বেরোবে। তাহলে এখানে তো আমরা এর থেকে কম দিচ্ছি, তাহলে এনার্জিটা তো ওয়ার্ক ফাংশনের থেকে ছোট। তার মানে এখানে ফটো ইলেকট্রিক এমিশন হবেই না, নো এমিশন অকার্ড ইন দিস কেস। বুঝতে পারলেন? তাহলে কোনো এমিশনই যদি না হয়, তাহলে এই যে আমাদের স্টপিং পোটেনশিয়াল বার করতে বলেছিল, সেটা কত হবে? 0 ভোল্ট। অপশানে আছে? আচ্ছা 0 ভোল্ট আমরা বলতে পারি না, সরি। স্টপিং পোটেনশিয়াল যদি কোনো এমিশন যদি না হয়, তাহলে আমরা স্টপিং পোটেনশিয়াল বলতে পারি না। তাহলে অপশান কীভাবে দিয়েছে? 0.5 না, -0.2 না, -0.5 না, নো এমিশন উইল বি দ্য রাইট আনসার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। খুব কম ক্ষেত্রে হয় অপশান ডি, বেশিরভাগ ক্ষেত্রে বি আর সি হয়। তো এখানে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো দেখো কী করে করলাম আমরা। এই ধরনের অঙ্ক কিন্তু কম্পিটিটিভে খুব আসে। কোনো অঙ্কে যদি আমি মিসক্যালকুলেশন করি, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও। ইলেকট্রোস্ট্যাটিক সেই প্রথম ক্লাসে একটা অঙ্কে মিসক্যালকুলেশন হয়ে গেছিলো, তোমাদের মধ্যে অনেকে ধরিয়ে দিয়েছিলে, থ্যাংক ইউ। হয়ে যায় আর কি, সেটা ধরিয়ে দিলে আমি বুঝি যে না করছেন আপনারা ঠিকঠাক করে। ঠিক আছে, চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5। খুব সুন্দর কোয়েশ্চেন এটা। বলছে দ্য নাম্বার অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ কন্টেন্ট ইন দ্য সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ কত? দ্য নাম্বার অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ কন্টেইন ইন দ্য সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। একটা হাইড্রোজেন অ্যাটমের সেকেন্ড বোর অরবিটে ডি ব্রগলি ওয়েভলেন্থের সংখ্যা কত? একটা হাইড্রোজেন অ্যাটমের সেকেন্ড বোর অরবিটে ডি ব্রগলি ওয়েভলেন্থের সংখ্যা কত? এটা কীরকম কোয়েশ্চেন? এর মানে কি বলছে দেখো, গল্প শোনো 2 মিনিট। একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন ঘুরে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, মাঝখানে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে, ঠিক আছে। এবার সেকেন্ড বোর অরবিটে, মানে যেখানে এন এর মান কিনা 2, কারণ ফার্স্ট বোর অরবিট মানে n1, সেকেন্ড বোর অরবিট মানে n2, সেখানে ইলেকট্রনটা আমাদের একে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে রিভলভ করছে। এবার একটা ইলেকট্রন যখন একটা সার্টেন ভেলোসিটি নিয়ে মুভ করে, তখনই তো একটু আগে আমরা পড়লাম যে সেখান থেকেই ডি ব্রগলি ওয়েভলেন্থ তৈরি হয়, বা ডি ব্রগলি ওয়েভ তৈরি হয়, ম্যাটার ওয়েভ তৈরি হয়। তাহলে সেই ম্যাটার ওয়েভের একটা নিজস্ব ওয়েভলেন্থও থাকতে পারে। আমাদের ওরা সেই নাম্বার অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ বার করতে বলেছে, যে কতগুলো ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা পাবো সেখান থেকে, সেকেন্ড বোর অরবিট থেকে। খুব সুন্দর নিয়ম এটা। গল্পটার মানে হচ্ছে, কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন রিভলভ করছে। এবার ইলেকট্রনটা যখন রিভলভ করছে, সে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে করছে, একটা ডিটেলড কনসেপ্ট এটা। এবার একটা ইলেকট্রন যখন ভি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে, তখনই তো সেখান থেকে ডি ব্রগলি ওয়েভ জেনারেট হয়, সেখান থেকে তো ডি ব্রগলি ওয়েভ জেনারেট হতেই পারে। আমাদের ওরা ডি ব্রগলি ওয়েভের সংখ্যা জিজ্ঞেস করেছে, ওয়েভলেন্থের সংখ্যা জিজ্ঞেস করেছে। কী করে করবে আমি ডেরিভেশন নিয়ে যাচ্ছি না, কী করে করবে? এক লাইনে, মানে এক লাইনও না, কয়েক সেকেন্ডে। বলছে যে সেকেন্ড বোর অরবিট, তার মানে এন এর মান কত? 2। সেকেন্ড বোর অরবিট মানে এন এর মান 2। আচ্ছা এনটাকে আমরা কি বলি? এন জিনিসটা মানে কি? এনটা মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, রাইট? কেমিস্ট্রিতে পড়ে এসছো, অ্যাটমিক কেমিস্ট্রিতে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এখানেও লাগবে কাছে। বলছে যে এন এর মান যত, নাম্বার অফ ডি ব্রগলি ওয়েভলেন্থের মানও তত। বাহ, এন এর মান যত, নাম্বার অফ ডি ব্রগলি ওয়েভলেন্থের মানও এক্স্যাক্টলি তত।
এন এর মান 2 হলে ডি ব্রগলি ওয়েভলেন্থের মান 2, এন এর মান 3 হলে ডি ব্রগলি ওয়েভলেন্থের সংখ্যা 3, এন এর মান 10 হলে ডি ব্রগলি ওয়েভলেন্থের মান 10। এরকমভাবে জিনিসটা চলে। এর একটা ডেরিভেশন আছে 2πr = n ল্যামডা, সেই ফর্মুলা দিয়ে, সেটা যেই টপিক আলাদা করে এখন করাতে গেলে 10 মিনিট চলে যাবে, সেটা করার দরকার নেই। যেহেতু শর্ট ট্রিক, তুমি এটাকে এমনি মাথায় রাখতে পারো। যদি এন এর মান 3 বলতো 3, এন এর মান 1 বলতো 1, এন এর মান 4 বলতো 4, এরকমভাবে এন এর মান যত, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত, ঠিক ততগুলো নাম্বার অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার, অপশান বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6, আমাদের ডুয়াল নেচার শেষ, এবার আমরা আসছি অ্যাটম নিউক্লিতে। তো 2024 সালের কোয়েশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অর স্টেটমেন্টস ইজ অর আর ট্রু ইন রেসপেক্ট অফ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি মানে বন্ধন শক্তি সম্পর্কিত কোন তথ্য বা তথ্যগুলি ঠিক? প্রথম, দ্য মাস এনার্জি অফ আ নিউক্লিয়াস ইজ লার্জার দ্যান দ্য টোটাল মাস এনার্জি অফ ইটস ইন্ডিভিজুয়াল প্রোটন অ্যান্ড নিউট্রন। The mass energy of a nucleus is larger than the total mass energy of its individual proton and neutron. ওরা বলছে যে একটা অ্যাটমের মধ্যে, একটা নিউক্লিয়াসের মধ্যে, একটা নিউক্লিয়াসের টোটাল যে মাসটা, একটা গোটা নিউক্লিয়াসের যে মাসটা, সেটা নাকি সেই নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ফলে যে প্রোটন আর নিউট্রন পাওয়া যায়, দুটো আলাদা আলাদা পার্টিকেল, তাদের মাসের থেকে বেশি। ঠিক না ভুল কথাটা? ঠিক না ভুল? নিউক্লিয়াসের মান প্রোটন আর নিউট্রনের মাসের সমষ্টির থেকেও বেশি? একেবারেই না, কম। তার কারণ সেখান থেকেই তো মাস ডিফেক্ট বলে জিনিসটা আসে, সেখান থেকেই তো মাস ডিফেক্ট বলে জিনিসটা আসে। মাস ডিফেক্ট মানে ডেল্টা এম, ভর ত্রুটি, পড়তে না এরকম ফর্মুলাটা, যে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস ক্যাপিটাল এম। এখানে জেড এমপি মানে কি? জেডখানা প্রোটনের মাস। এ মাইনাস জেড এম এন মানে কি? এ মাইনাস জেডখানা নিউট্রনের মাস। তাহলে এই দুটোর মাসের যোগফল, সেখান থেকে বিয়োগ করছি আমরা ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম মানে নিউক্লিয়াসের মাস। তাহলে কোনটা বড়? ডেফিনেটলি এটা বড়, ডেফিনেটলি এটা বড়। তাহলে প্রোটন আর নিউট্রনের মাসের সমষ্টিটা নিউক্লিয়াসের থেকে অনেক অবশ্যই বেশি হয়, এখান থেকেই তো বাইন্ডিং এনার্জি আসে। তাহলে প্রথম স্টেটমেন্ট কখনোই কিন্তু আমাদের ট্রু হতে পারে না, দ্যাট ইজ ফলস, উল্টোটা ঠিক ছিল। ইফ আ নিউক্লিয়াস could be separated into its nucleons, and energy equal to binding energy would have to be transferred to the particle during the separating process. বলছে একটা নিউক্লিয়াসকে যখন আমরা নিউক্লিয়নে সেপারেট করি, নিউক্লিয়ন মানে প্রোটন এবং নিউট্রন, একটা নিউক্লিয়াসকে ভেঙে যখন আমরা প্রোটন নিউট্রন পাই, তখন অ্যান এনার্জি ইকুয়াল টু বাইন্ডিং এনার্জি উড হ্যাভ টু বি ট্রান্সফার টু দ্য পার্টিকেল ডিউরিং দ্য সেপারেটিং প্রসেস। একটা নিউক্লিয়াসকে ভেঙে যখন আমরা প্রোটন নিউট্রন পাই, তখন বাইন্ডিং এনার্জি সমান পরিমাণ এনার্জি সেই প্রোটন নিউট্রনটাকে ট্রান্সফার করা হয়। ঠিক না ভুল? একেবারেই ঠিক। তার কারণ যখন দুটো মিলে, প্রোটন নিউট্রন মিলে যখন নিউক্লিয়াস তৈরি করে, তখন বাইন্ডিং এনার্জিটা এক্সট্রা হিসাবে লাগে, বাইন্ডিং এনার্জিটা এক্সেস থাকে। তাহলে নিউক্লিয়াসকে ভেঙে যখন আমি নিউক্লিয়াসকে ভেঙে যখন আমি প্রোটন নিউট্রন পাবো, তখন সেই বাইন্ডিং এনার্জিটা আমাদের প্রোটন নিউট্রন বা নিউক্লিয়নের মধ্যে ট্রান্সফার হবে। তাহলে অপশন বিটা কিন্তু একদম ঠিক, সেখানে কোনো গণ্ডগোল নেই। Point number 3, the binding energy is a measure of how well the nucleons in a nucleus are held together. বলছে বাইন্ডিং এনার্জি কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা রিপ্রেজেন্ট করে যে হাউ ওয়েল দ্য নিউক্লিয়ন্স ইন আ নিউক্লিয়াস আর হেল্ড টুগেদার। একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো কত ভালোভাবে জুড়ে আছে, কত ভালোভাবে আবদ্ধ আছে, সেটাকে ডিফাইন করে, সেটাকে চিহ্নিত করে বাইন্ডিং এনার্জি। একেবারেই তাই, যাদের বাইন্ডিং এনার্জি বেশি তাদের ক্ষেত্রে তারা অনেক বেশি স্টেবল, তাদের নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলা তত বেশি কঠিন। যাদের বাইন্ডিং এনার্জি কম, লাইক খুব কম অ্যাটমিক আলা বা খুব বেশি অ্যাটমিক আলা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যারা, তাদের ক্ষেত্রে তো সেখানে কি হয়, বাইন্ডিং এনার্জির মানটা অনেক কম হয় তুলনামূলক। তাহলে বাইন্ডিং এনার্জি যত বেশি, স্টেবিলিটি তত বেশি। 4 নম্বর, দ্য নিউক্লিয়ার ফিশন ইজ সামহাউ রিলেটেড টু অ্যাকোয়ারিং হাই বাইন্ডিং এনার্জি। বলছে নিউক্লিয়ার ফিশন মানে নিউক্লিয়ার বিভাজন যে প্রক্রিয়াটা, সেখানে নাকি কোনোভাবে বড়সড় অ্যামাউন্ট অফ বাইন্ডিং এনার্জি পাওয়া যায়। ঠিক না ভুল কথাটা? ঠিক। তার কারণ তোমার যদি নিউক্লিয়ার ফিশন মনে আছে, আমরা কি করতাম না, ইউরেনিয়াম 235 বা 238-এর একটা এলিমেন্টকে নিতাম, সেটাকে আমরা স্ট্রাইক করতাম একটা থার্মাল নিউট্রন দিয়ে, 2 বা 3টে অংশে সেটা ভেঙে যেত। একটা ছিল বেরিয়াম, একটা ছিল রেডিয়াম, না একটা ছিল বেরিয়াম, একটা ছিল ক্রিপ্টন, আর তার সাথে 3টে নিউট্রন ছিল। বেরিয়াম ছিল 141, ক্রিপ্টন 92, আর 3টে নিউট্রন ছিল। হ্যাঁ, সেখানে দেখা যেত
যে একটা ভালো অ্যামাউন্ট অফ এনার্জি, এবং সেই এনার্জির মানটা কম না, বেশ বেশি, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি এনার্জি কিন্তু একটা নিউক্লিয়ার ফিশন থেকে পাওয়া যেত। একটা নিউক্লিয়ার রিয়াকশন করে, একটা নিউক্লিয়ার ফিশন করে এতটা অ্যামাউন্ট অফ এনার্জি আমরা পেতে পারি। তাহলে এই এনার্জিটা যথেষ্ট বেশি। তাহলে আমাদের যে অপশান ডি সেটাও ঠিক। তাহলে ফার্স্ট একটা ফলস, বাকি তিনটে ট্রু। অপশান এ হবে না, অপশান বি ইজ দ্য রাইট আনসার। স্টেটমেন্ট 2, 3, 4 অল আর ট্রু। বুঝতে পেরেছো? 2024 সালের কোয়েশ্চেন একেবারেই সহজ, একেবারেই সহজ। বোর্ডসের কনসেপ্ট যাদের আছে তারাও করে দিতে পারবে। কিন্তু ওটাই দুয়েরটা ঠিক হয়ে গেল মানে শুধু দুয়েরটা ঠিক সেটা কিন্তু না, তিনেরটা ঠিক হয়ে গেল মানে শুধু তিনেরটা ঠিক। পড়ে নাও, চারটে অপশানই চেক করে নাও, স্পেশালি স্টেটমেন্টওয়ালা কোয়েশ্চেনের ক্ষেত্রে। এবং যেখানে ওরা বলেছে যে একটা হিন্টও দিয়ে দিয়েছিল ওরা যে কোন স্টেটমেন্টগুলো ট্রু, ঠিক আছে? তাহলে এখানে একটা স্টেটমেন্ট তো ট্রু না, এখানে একের বেশি স্টেটমেন্ট ট্রু, তো সেটা তোমাকে এভাবে আইডেন্টিফাই করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7, এটাও ভালো কোয়েশ্চেন, 2022 সালে এসছে। বলছে ইফ দ্য কাইনেটিক এনার্জিজ অফ অ্যান ইলেকট্রন, অ্যান আলফা পার্টিকেল অ্যান্ড আ প্রোটন হ্যাভিং সেম de Broglie wavelength are E1, E2 and E3 respectively, then E1 greater than E3 greater than E2, E1 equal to E2 equal to E3, E1 less than E3 less than E1 greater than E2 greater than E3. বলছে if the kinetic energies of electron, alpha particle and a proton having same de Broglie wavelength are E1, E2, E3. আচ্ছা, আমাদের কাছে তিনটে পার্টিকেল আছে, ইলেকট্রন, প্রোটন, আলফা পার্টিকেল। ইলেকট্রন, আলফা পার্টিকেল, প্রোটন, এবং তিনজনের ডি ব্রগলি ওয়েভলেন্থের মান সেম, তিনজনের ডি ব্রগলি ওয়েভলেন্থের মান সেম। প্রশ্নটা হচ্ছে তিনজনের কাইনেটিক এনার্জির মধ্যে কার কাইনেটিক এনার্জি বড়, কার কাইনেটিক এনার্জি ছোট, দ্যাটস ইট। তিনটে কণা আছে, ইলেকট্রন, আলফা পার্টিকেল, প্রোটন। ইলেকট্রনের জন্য আমরা কি জানি? ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ হয় ই, আলফা পার্টিকেলের চার্জ, আলফা পার্টিকেল মানে একটা হিলিয়াম পরমাণুর মতো, 2, 4। তাহলে ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে আলফা পার্টিকেলের চার্জ কত হয়? 2E। প্রোটনের চার্জ কত? ইলেকট্রনের চার্জের সমান ই। খালি মানটা নিয়ে কাজ করছি। যখন এই ধরনের কোয়েশ্চেন পাবে একটু স্প্লিট করে নেবে। মাসের গল্পে যদি আসি তাহলে মাস অফ দ্য ইলেকট্রন ধরো এম, তাহলে আমাদের যে আলফা পার্টিকেলের মাস সেটা হয় 4m, প্রোটনের যে মাস সেটা হয় এম। ঠিক আছে, ইলেকট্রনের মাসকে আমরা রিপ্রেজেন্ট করি না, তো এটাকে ছাড়ো, এটাকে এম দিতে হবে না। ইলেকট্রনের মাসকে আমরা খুব খুব ছোট ধরে নিই, প্রায় 0। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে তিনজনের কাইনেটিক এনার্জি E1, E2, E3। ঠিক আছে, যা যা ডেটা দিয়েছে লিখে নাও। এর গতিশক্তি E1, এর গতিশক্তি E2, এর গতিশক্তি E3। তাহলে E1, E2, E3 এর মধ্যে সম্পর্ক কী? যেখানে তিনজনের ডি ব্রগলি ওয়েভলেন্থ সমান, ল্যামডা ল্যামডা ল্যামডা। আচ্ছা, ল্যামডার সাথে গতিশক্তির সম্পর্ক কী দেখলাম একটু আগে শুরুতে? ল্যামডা মানে H/P। ল্যামডা মানে এই তো, ল্যামডা মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে H/P। পিটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তাহলে লিনিয়ার মোমেন্টাম মানে আমরা কি জানি? √2mEk। ইকেটা যেখানে গতিশক্তি হয়ে গেল। তাহলে দেখো তুমি ল্যামডার সাথে ই যে সম্পর্কটা সেটা কীরকম? আচ্ছা, ল্যামডার সাথে এই সম্পর্ক আমরা ডিরেক্টলি দেখতে পারবো না, তার কারণ সেখানে মাস আছে, সেখানে মাস আছে। আচ্ছা, প্রোটনের মাস যদি আমি MP ধরি, ইলেকট্রনের মাস যদি আমি M আলফা ধরি, ইলেকট্রনের মাস যদি আমি ME ধরি, তাহলে সবচেয়ে বেশি মাস কার? আলফা পার্টিকেলের। সবচেয়ে বেশি মাস আলফা পার্টিকেলের। তারপরে মাস কার? প্রোটনের। সবচেয়ে হালকা কে? ইলেকট্রন। তাহলে সবচেয়ে বেশি মাস হচ্ছে আলফার, সবচেয়ে কম মাস হচ্ছে ইলেকট্রনের, প্রোটন, এদের দুজনের মাঝামাঝি। কমন সেন্স লাগাও। ল্যামডা ইকুয়াল টু H/√2mE। তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√mE, এই কথাটা লেখা যেতে পারে। ঠিক আছে, ল্যামডাটা কনস্ট্যান্ট, ল্যামডাটা কনস্ট্যান্ট, কারণ তিনজনের ডি ব্রগলি ওয়েভলেন্থ সেম। তাহলে আমি বলতে পারি এই যে √mE জিনিসটা এটা কনস্ট্যান্ট, বা আরও ভালো ভাষায় M/E কনস্ট্যান্ট, মানে মাস মাল্টিপ্লাইড বাই এনার্জি কনস্ট্যান্ট। তাহলে মাস আর এনার্জি একজন আরেকজনের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যার এনার্জি যত বেশি, বা ঘুরিয়ে যদি লিখি তাহলে এনার্জিটা মাসের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যার মাস যত বেশি তার এনার্জি তত কম, যার মাস যত কম এনার্জি তত বেশি। তাহলে মাস সবচেয়ে কম কার? ইলেকট্রনের। তাহলে ইলেকট্রনের মাস যদি সবচেয়ে কম হয় তাহলে ইলেকট্রনের এনার্জি E3টা না E1টা, ইলেকট্রনের এনার্জিটা সবচেয়ে বেশি। প্রোটন আলফা এবং ইলেকট্রনের মাঝামাঝি মাস, তাহলে এর এনার্জিটাও মাঝামাঝি। আলফা পার্টিকেলের যদি বলি, আলফা না
সরি ভুল লিখলাম, এটা E3 হবে, প্রোটনেরটা E3। আলফা পার্টিকেলে যদি বলি E2, তাহলে E2-র মাস সবচেয়ে বেশি, তাহলে E2 এনার্জিটা সবচেয়ে কম, তাহলে E1 গ্রেটার দেন E3 গ্রেটার দেন E2, E1 গ্রেটার দেন E3 গ্রেটার দেন E2, E1 ইলেকট্রন দিয়েছিল তো শুরুতে, হ্যাঁ, E1 গ্রেটার দেন E3 গ্রেটার দেন E2, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2022-এর কোয়েশ্চেন, কী করে করলাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ইলেকট্রন, আলফা, প্রোটন, তিনটে পার্টিকেল, তিনজনের এনার্জি E1 E2 E3, ডি ব্রগলি ওয়েভলেন্থ তিনজনের সেম। ইলেকট্রন, আলফা, প্রোটন, ইলেকট্রনের চার্জ E 2E, মাস ME, M আলফা, MP, তাহলে তিনজনের এনার্জি আলাদা আলাদা, E1 E2 E3, তিনজনের ল্যামডা সেম, ল্যামডা ল্যামডা ল্যামডা। ল্যামডা মানে আমরা জানি H/P, P মানে আমরা জানি √2mE, তাহলে এখান থেকে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√me, তাহলে ল্যামডাটা নিজেই যেহেতু কনস্ট্যান্ট, সেজন্য আমরা বলতে পারি m × e কনস্ট্যান্ট। m × e কনস্ট্যান্ট মানে E প্রপোর্শনাল টু 1/m, যার মাস যত বেশি তার এনার্জি তত কম। সবচেয়ে বেশি মাস কার এই তিনজনের মধ্যে? আলফার, তাহলে আলফার এনার্জি E2টা সবচেয়ে কম, E2টা সবার শেষে থাকবে। সবচেয়ে হালকাকে ইলেকট্রন, ইলেকট্রনের মাস সবচেয়ে ছোট, দ্যাটস ওয়াই ইলেকট্রনের এনার্জি সবচেয়ে বেশি হবে, E1টা সবচেয়ে বেশি, মাঝখানে হবে প্রোটন। E1 গ্রেটার দেন E3 গ্রেটার দেন E2, অপশান এ ইজ দ্য রাইট আনসার, অপশান এ উইল বি দ্য রাইট আনসার। বুঝতে পারলে? E1 E3 E2, অপশান এ ইজ দ্য রাইট আনসার। আমার বারবার অপশান সির দিকে নজর যাচ্ছে, না সেটা হবে না, কারণ E1টা সবচেয়ে ছোট দেখিয়েছে, E1টা সবচেয়ে বড়, E1টা সবচেয়ে বড়, তাই তো? ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 8, 2022-এর আরেকটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব ভালো, এই কোয়েশ্চেনটা যখন নিচ্ছিলাম তখনও দেখছিলাম, খুব ভালো কোয়েশ্চেন এটা, 2022 সালে ছিল। বলছে সাপোজ in a hypothetical world the angular momentum is quantized to be the even integral multiple of h/2π। বলছে কোনো একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে, কোনো একটা হাইপোথেটিক্যাল, আমাদের না, কোনো একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাঙ্গুলার মোমেন্টাম L, সেটা h/2π শুধু ইন্টিগ্রাল মাল্টিপল না, ইভেন ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে, মানে L ইকুয়াল টু, তুমি জানো তো NH/2π, যেটা ধরছো সেটাই বোরস থিওরি, L ইকুয়াল টু NH/2π। তাহলে এই যে n এর মানটা, সেটা আমরা কি জানি 1 2 3 4 ইন্টিজার নাম্বার পাই। ওরা বলছে কোনো একটা দুনিয়ায় হয়তো n এর মানটা 2 4 6 8, শুধু ইভেন মাল্টিপল, অড মাল্টিপলগুলো না, 1 3 5 7 9 এগুলো না, 2 4 6 8 10 12 এই করতে করতে শুধু ইভেন মাল্টিপল হতে পারে n এর মানটা, অড মাল্টিপল হতে পারে না। ঠিক আছে, দ্য লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ এমিটেড বাই হাইড্রোজেন অ্যাটম ইন ভিজিবল রেঞ্জ ইন আ ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু বোরস মডেল উইল বি কত? আচ্ছা, দ্য লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ, আমাদের ওরা সবচেয়ে বড় ওয়েভলেন্থ বার করতে বলেছে হাইড্রোজেন অ্যাটম থেকে, ইন আ ভিজিবল রেঞ্জ ইন আ ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু বোরস মডেল। তাহলে ওরা আমাদের কোয়েশ্চেনে বলেছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা, ওরা আমাদের বলেছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা NH/2π যেরকম হয় সেরকমই, কিন্তু এনের মানটা 1 2 3 4 না, বরং 2 4 6 8 এই করতে করতে চলছে আপ টু ইনফিনিটি। এনের মান তো জানো ইনফিনিটি অবধি চলছে। এবার প্রশ্নটা হচ্ছে যে ভাই, কি প্রশ্নটা হচ্ছে যে লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ কত হবে হাইড্রোজেন অ্যাটমের জন্য। তো হাইড্রোজেন অ্যাটমের জন্য লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থের, বা লার্জেস্ট তো বাদ দাও, একটা হাইড্রোজেন অ্যাটম থেকে, একটা হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন যখন N2 স্টেট থেকে N1 স্টেটে নেমে আসে, একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন যখন N2 স্টেট থেকে N1 স্টেটে নেমে আসে, তখন ল্যামডা ওয়েভলেন্থের লাইট যদি সে রেডিয়েট করে, তাহলে আমরা ফর্মুলাটা জানি না সেই ওয়েভলেন্থ বার করা, যে 1/λ ইকুয়াল টু R ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। অবশ্যই যেখানে N1 N2টা কি, ছবিতে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকের কনফিউশন হয়। N1টা হচ্ছে যেখান থেকে ইলেকট্রন নামছে, একেবারেই না, N1টা যেখানে ইলেকট্রন নামছে, N2টা যেখান থেকে ইলেকট্রন নামছে, এখানে গন্ডগোল হয়। N1টা লোকে ভাবে ওপর থেকে ওপরে, N2টা নিচে, N1টা নিচে, N2টা ওপরে, নিচ থেকে ওপরে যাচ্ছে, তাহলে ইলেকট্রনটা ওপর থেকে নিচে নামছে। একটা ইলেকট্রন এখানে দাঁড়িয়েছিল, N2 থেকে সে N1-এ নামলো,
রেডিয়েশন এমিট করলো ধরো ল্যামডা, তাহলে সেই ল্যামডার ফর্মুলা হচ্ছে 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার তুমি আমাকে বলো যে ল্যামডাটাকে যদি ম্যাক্সিমাম হতে হয়, ওরা প্রশ্ন বলে দিয়েছে যে ল্যামডাটা নাকি ম্যাক্সিমাম, ল্যামডাটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে n1 ইন্টুর মান কত হতে হবে, কারণ সেটা দিয়ে আমরা অঙ্কটা করবো। n1 ইন্টুর মান কত হতে হবে, এখানে বহুজন ভুল করবে। অনেকে বলবে 1 আর ইনফিনিটি, অনেকে বলবে 2 আর ইনফিনিটি, অনেকে বলবে 2 থেকে 1, অনেকে বলবে 3 থেকে 1, ঠিক আছে, অনেকে অনেক কিছু বলবে। বলো তোমার মতামত কী? প্রথম আমাকে বলো তুমি যে ইলেকট্রন জাস্ট n2 থেকে n1 জাম্প করছে, রেডিয়েশন এমিট করছে ল্যামডা ওয়েভলেন্থের। এবার এই ল্যামডাটা কখন ম্যাক্সিমাম হয় আর কখন মিনিমাম হয় দেখো শিখিয়ে দিচ্ছি। বলছে অনেক উপর এক্সাইটেড স্টেট থেকে, অনেক উঁচুতে থাকা, অনেক হাই এনার্জিওয়ালা স্টেট থেকে যখন ইলেকট্রন একদম লো এনার্জিওয়ালা স্টেটে জাম্প করবে তখন আমরা হাই ফ্রিকোয়েন্সি লাইট পাবো। হাই ফ্রিকোয়েন্সি মানে লো ওয়েভলেন্থ, কারণ সম্পর্কটা একজন আরেকজনের সাথে ব্যস্তানুপাতিক। ফ্রিকোয়েন্সি হাই হলে ওয়েভলেন্থ লো হয়, ওয়েভলেন্থ হাই হলে ফ্রিকোয়েন্সি লো হয়, ওয়েভলেন্থ হাই হলে ফ্রিকোয়েন্সি লো, ওয়েভলেন্থ লো হলে ফ্রিকোয়েন্সি হাই। যখন অনেক উঁচু থেকে নামে এনার্জি গ্যাপটা যত বেশি হবে তত ফ্রিকোয়েন্সি বেশি, যত ফ্রিকোয়েন্সি বেশি তত ওয়েভলেন্থ কম। এখানে ওয়েভলেন্থ ম্যাক্সিমাম করতে হবে, তাহলে ওয়েভলেন্থ সবচেয়ে বেশি যখন ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম যখন এনার্জি গ্যাপটা অনেক কম, এনার্জি গ্যাপটা অনেক কম যখন যে স্টেটেও নামছে তার ঠিক আগের স্টেট থেকেও নিচে নামছে, মানে 2 থেকে 1-এ নামছে, 3 থেকে 2-এ নামছে, 4 থেকে 3-এ নামছে, জাস্ট একটা করে গ্যাপ, তখন কিন্তু আমাদের ল্যামডাটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, অনেকের ডাউট থাকে এই জায়গাগুলো, যেন বলে দিচ্ছি আমি। এবার এখানে n1 ইন্টু কী হবে তার জন্য অনেকগুলো হিন্ট আছে। প্রথম তো বলেছে যে এনটা শুরু হচ্ছে 2, 4, 6, 8 দিয়ে, তাহলে n1-এর যে মান সেটা কিন্তু 2, কারণ 2 দিয়েই তো শুরু, তার উপরে 4, তাহলে 4 থেকে 2 নামছে। তাহলে ফর্মুলাটা আমরা বসাবো ম্যাক্সিমাম ওয়েভলেন্থের জন্য আর ইন্টু 1/n1 স্কোয়ার, যেখানে নামছে কোথায় নামছে 2-এ, তাহলে 1/2 হোল স্কোয়ার মাইনাস 1/4 হোল স্কোয়ার। এটাকে তুমি যদি সলভ করো তাহলে আর ইন্টু 1/4 মাইনাস 1/16, এটাকে তুমি যদি এলসিএম করো 16 লসাগুস, তাহলে 4 মাইনাস 1, তার মানে 3r/16। এটা হচ্ছে আমাদের 1/λ মান, এটা হচ্ছে আমাদের 1/λ মান। তাহলে এখান থেকে ল্যামডা মানে কত আসে, ল্যামডা মানে এখান থেকে আসে, ল্যামডা মানে এখান থেকে আসে 16/3r। এবার তুমি বলবে যে আটটা কি, আটটা তো রিডবার্গ কনস্ট্যান্ট, সেটাকে নিয়ে ঘুরছি কেন, কারণ সেই রিডবার্গ কনস্ট্যান্টের মান যদি এখন বসাতে চাই অনেকটা বড় হয়ে যাবে, রিডবার্গ কনস্ট্যান্টের মান যদি বসাতে চাই অনেকটা বড় হয়ে যাবে। এবং প্রশ্নে ওরা আমাদের না একটা জিনিস দিয়েছিল যে কনসিডার HC ইকুয়াল টু 1242 মেগা ইলেকট্রন ভোল্ট MEV, FM মানে ফেরোমিটার। এই ক্যালকুলেশনটা যদি করতে হয় নিজে থেকে 16/3 1/r মানে 1/1.06 10⁻⁻19, খুব বড় 10⁻7, খুব বড় কি হবে 1.06কে আমি 1ই ধরে নিই, তাহলে 16/3 ইন্টু 10⁻⁻7, 16/3 করলে কত আসে, হ্যাঁ এইভাবে করলেই তো বেটার হয়, 3 5 15 1, তাহলে 3 3 9, 5.3-র কাছাকাছি, তাই না, 5.3-র কাছাকাছি, তাহলে 5.3 10⁻⁻7, তাহলে যেটা বললো তখন যে 5.3কে আমি লিখতে পারি 530/100 লেখা যেতে পারে। তাহলে এই জিনিসটা মানে 530 ইন্টু 10⁻⁻9, হাঞ্জি করা যেতে পারে এটা, ঠিক আছে। তাহলে 530 ন্যানোমিটার, 530 ন্যানোমিটার মানে প্রায় 487-র কাছাকাছি, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে এসির মানটা বসানোর দরকার নেই, এসির মানটা বসে কী করে হবে, করেছিলাম আমি, করিয়েছিলাম নিজে, এগুলো হুট করে মাথায় আসছে না, এসির সাথে ওই সম্পর্কটাই ভুলে গেলাম আমি। তো আর এর মানটা হচ্ছে এটা, বাতো সিম্পলি করে দিচ্ছি আমরা, এল ইকুয়াল টু, অঙ্কটা ভালো ছিল, 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। ল্যামডাটাকে ম্যাক্স করতে হবে, তাহলে ঠিক ওপর থেকে নিচে নামবে, 4 থেকে 2 নামবে, 4 থেকে 2 নামলে 1/λ ইকুয়াল টু এত, তাহলে ল্যামডা ইকুয়াল টু 16/3r, অনেকটা সময় কেটে গেল, তাহলে 16/3 ইন্টু 1 বাই এই জিনিসটা
তাহলে এটাকে সিম্পলি 1.06কে 1 ধরে নাও, তাহলে 16/3 ইন্টু এটা, 16/3 মানে 5.3, তাহলে 5.3 ইন্টু এটা, তাহলে 530 ন্যানোমিটার। অপশান ডি উইল বি দ্য রাইট আনসার। খুব সম্ভবত অপশান ডি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, 2022-এর কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। চলে আসো 2021। লেট স্মলার ভি অ্যান্ড ই বি দ্য রেডিয়াস অফ অরবিট, speed of the electron and the total energy of the electron respectively in a hydrogen atom, then which of the following quantities according to Bohr's theory is proportional to the quantum number n? বলছে যে কোনো একটা ইলেকট্রন, কোনো একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট, ইলেকট্রনের ব্যাসার্ধ, ভি হচ্ছে স্পিড অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের স্পিড, ই হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস অ্যাকর্ডিং টু বোরস থিওরি ইজ প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টাম নাম্বার এন? ভিআর, আর ই, আর বাই ই, আর বাই ভি। এবার এই কোয়েশ্চেনগুলো করার জন্য তোমাকে আর এর সাথে এনের সম্পর্ক, ভির সাথে এনের সম্পর্ক, ইর সাথে এনের সম্পর্ক, এল এর সাথে এনের সম্পর্ক, এগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো শিখিয়ে দিচ্ছি তোমাকে। প্রথম, তুমি যদি ব্যাসার্ধের সাথে এনের সম্পর্ক বলতে চাও, তাহলে ব্যাসার্ধ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে বোরস থিওরি। বোরস থিওরেমের সাহায্যে যখন আমরা বোরস থিওরেমের অ্যাপ্লিকেশান তোমায় পড়ানো হয়েছিল, পড়েছিলে যখন অ্যাপ্লিকেশান, তখন আমরা কি করতাম? এনএথ বোর অরবিটে ব্যাসার্ধ বার করতাম, এনএথ বোর অরবিটে ইলেকট্রনের টোটাল এনার্জি বার করতাম, এনএথ বোর অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি বার করতাম, সেগুলো। তো এনএথ বোর অরবিটে ইলেকট্রনের যে রেডিয়াস, সেটা প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এনএথ বোর অরবিটে ইলেকট্রনের যে এনার্জি ই, টোটাল এনার্জি, সেটা প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার। nth অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি v প্রপোর্শনাল টু 1/n, এবং nth অরবিটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রপোর্শনাল টু n। এই চারটি জিনিস তোমায় মাথায় রাখতে হবে। r প্রপোর্শনাল টু n স্কোয়ার, e প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, v প্রপোর্শনাল টু 1/n, l প্রপোর্শনাল টু n। তো আমাদের এখানে অপশানগুলো দেখো যে কোন কোয়ান্টিটিটা n এর সাথে সমানুপাতিক, কোন কোয়ান্টিটিটা n এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। প্রথম হচ্ছে vr, v ইন্টু r। দেখো তো v মানে হচ্ছে 1/n, আর মানে হচ্ছে n স্কোয়ার। দুটোকে যদি মাল্টিপ্লাই করি বাস, তাহলে এই জিনিসটাই তো প্রপোর্শনাল টু n হয়ে গেল। অপশান এ, অপশান এ উইল বি দ্য রাইট আনসার। বুঝতে পারলে? এক লাইনের কোয়েশ্চেন। তার জন্য তোমাকে এই সম্পর্কটা জানতে হবে যে রেডিয়াস প্রপোর্শনাল টু n স্কোয়ার, এটাকে একদম মাথার মধ্যে বসিয়ে নাও। রেডিয়াস প্রপোর্শনাল টু n স্কোয়ার, এনার্জি প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, ভেলোসিটি প্রপোর্শনাল টু 1/n, এল প্রপোর্শনাল টু এন। এখানে অপশানে এল ছিল না, যদি এল থাকতো তাহলে ডিরেক্টলি এলটাকেই আমরা রাইট আনসার হিসাবে চুজ করতাম, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম দেয়নি। তো আমরা কী করলাম? ভি ইন্টু আর, অপশান চেকিং মেথডে গেলাম। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/n, আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার, এন এন কেটে গেলে করে জিনিসটা চলে এলো এন। তাহলে ভি আর প্রপোর্শনাল টু এন, দ্যাটস ইট। অপশান এ উইল বি দ্য রাইট আনসার। 2021-এর কোয়েশ্চেন। চলে আসো 2020। আর নিউক্লিয়াস এক্স emits a beta particle to produce a nucleus y। বলছে একটা নিউক্লিয়াস এক্স একটা বিটা পার্টিকেল এমিট করছে এবং সেখান থেকে নিউক্লিয়াস ওয়াই তৈরি হচ্ছে। ইফ দেয়ার অ্যাটমিক মাস আর mx অ্যান্ড my রেসপেক্টিভলি, দেন দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য বিটা পার্টিকেল এমিটেড ইজ কত? যেখানে m এটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, সিটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ দ্য লাইট। বলছে একটা এক্স অ্যাটম ছিল, একটা এক্স নিউক্লিয়াস ছিল, সেখান থেকে একটা বিটা পার্টিকেল মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে একটা নতুন নিউক্লিয়াস তৈরি হবে, সেটা ওয়াই। এক্স তোমার কাছে একটা অ্যাটম ছিল, নিউক্লিয়াস ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন এমিশন হচ্ছে, একটা ইলেকট্রন ছেড়ে তাকে চলে যাচ্ছে, নতুন নিউক্লিয়াসে সে কনভার্ট হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ইলেকট্রনটা। ঠিক আছে, ওরা আমাদের বলছে যে ইলেকট্রনটার ম্যাক্সিমাম এনার্জি কত হবে, ইলেকট্রনটার ম্যাক্সিমাম এনার্জি কত হবে। তো খুব সহজ, বলছে এক্সের ম্যাক্সিমাম এনার্জি কত, এক্সের মাস কত ছিল mx, এক্সের মাস কত রেস মাস mx, ওয়াইয়ের মাস my, ইলেকট্রনের মাস me, ইলেকট্রনের মাস me। তাহলে খুব সহজেই আমি বলতে পারি যে mx শুরুতে আমাদের নিউক্লিয়াসটার মাস এক্সের, my যে ডটার নিউক্লিয়াস তার মাস, me ইলেকট্রনটার মাস। তাহলে এই কথাটা বলা যেতে পারে যে mx ইকুয়াল টু my প্লাস me, এই জিনিসটা লেখা যেতে পারে? কখনোই না।
তার কারণ আমরা জানি যে শুরুতে মাস যা থাকে শেষে মাস তুলনামূলক তার থেকে কমে যায়। তাহলে ডিউ টু বাইন্ডিং এনার্জি, তাহলে mx মাইনাস my মাইনাস me, এই যে জিনিসটা এটাকেই তো বলা হয় মাস ডিফেক্ট। এবং এই মাস ডিফেক্টের সাথে তুমি যদি সি স্কোয়ার গুণ করে দাও, তাহলে mx মাইনাস my মাইনাস me ইন্টু সি স্কোয়ার, এটাই হবে তোমার ডেল্টা m ইন্টু সি স্কোয়ার। ডেল্টা m ইন্টু সি স্কোয়ার, এম সি স্কোয়ারকে আমরা ই দিয়ে লিখি, তাহলে ডেল্টা m ইন্টু সি স্কোয়ারকে আমরা ডেল্টা ই দিয়ে লিখবো। তাহলে এতটা পরিমাণ এনার্জি হচ্ছে আমাদের সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। অপশানে আছে mx মাইনাস my মাইনাস me, mx মাইনাস my মাইনাস me ইন্টু সি স্কোয়ার। অপশান এ উইল বি দ্য রাইট আনসার। ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। বলছে যে একটা এক্স নিউক্লিয়াস, সেখান থেকে একটা বিটা পার্টিকেল বেরিয়ে গেল, তৈরি হলো ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই, সিম্পল ইকুয়েশনটা এক্স মাইনাস ইলেকট্রন ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ইলেকট্রন প্লাস ওয়াই। এক্সের মাস অ্যাটমিক মাস এমএক্স, ওয়াইয়ের অ্যাটমিক মাস এমওয়াই, ইলেকট্রনের অ্যাটমিক মাস এমই। তাহলে আমরা কখনোই তো বলতে পারি না যে এমএক্সের মানটা এমওয়াই প্লাস এম, কারণ একটা নিউক্লিয়ার রিয়াকশানে বিফোর অ্যান্ড আফটার মাস কখনো সেম থাকে না। মাসের একটা পরিবর্তন আসে, মাস কিছুটা পরিমাণ কমে যায়, এবং যেহেতু মাস কিছুটা পরিমাণ কমে যায় সেই জন্য সেই মাসটাই কনভার্ট হয় এনার্জিতে, এবং সেই এনার্জি নিয়ে আমাদের ইলেকট্রনটা বেরোয়। তাহলে কতটা মাস ডিফেক্ট হচ্ছে, এমএক্স থেকে বাদ দাও তুমি এমওয়াই প্লাস এমই, মানে এমএক্স মাইনাস এমওয়াই মাইনাস এমই, সেটাই হচ্ছে তোমার মাস ডিফেক্ট। এবং সেই মাস ডিফেক্টকে তুমি যদি সি স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে আমরা পাই আমাদের সেই এনার্জিটা, যে এনার্জিটা নিয়ে আমাদের ইলেকট্রনটা নির্গত হবে, ইলেকট্রনটা এমিট করবে। দু 2020 সালের প্রশ্ন, অপশান এ হচ্ছে রাইট আনসার। চলে আসো 2020 আরও একটা প্রশ্নে। এই কোয়েশ্চেনটা খুব ভালো, সহজ। বলছে ফর নিউক্লিয়াই with mass number close to 119 and 238, for nuclei with mass number close to 119 and 238, the binding energies per nucleon are approximately 7.6 MeV and 8.6 MeV respectively. বলছে 119 অ্যাটমিক মাসালা একটা পার্টিকেলের জন্য, 119 অ্যাটমিক মাসালা একটা পার্টিকেলের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 7.6 কাছাকাছি, 238 অ্যাটমিক মাসালা একটা নিউক্লিয়াসের জন্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 8.6 MeVর কাছাকাছি। ইফ আ নিউক্লিয়াস অফ মাস নাম্বার 238 ব্রেক্স ইন্টু টু নিউক্লি অফ নিয়ারলি ইকুয়াল মাসেস, যদি 238 অ্যাটমিক মাসালা একটা পার্টিকেল দুটো সমান অংশে ভাগ হয়ে যায়, সমান মাসালা অংশে, হোয়াট উইল বি দ্য অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ইন দ্য প্রসেস অফ ফিশন? বিভাজনের ফলে কতটা পরিমাণ এনার্জি রিলিজ হবে অ্যাপ্রক্সিমেটলি, বিভাজনের ফলে কতটা পরিমাণে এনার্জি এমিট হবে অ্যাপ্রক্সিমেটলি, সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে গল্পটা এরকম যে 238 অ্যাটমিক মাসালা একটা বড় নিউক্লিয়াস ছিল, সেটা দুটো অংশে স্প্লিট করে যাচ্ছে ছোটো ছোটো। 238 অ্যাটমিক মাসালা একটা নিউক্লিয়াস ছিল, সেটা দুটো অংশে স্প্লিট করছে, দুটো সমান অংশে। 138 দুটো সমান অংশে স্প্লিট করছে মানে 238 দুটো সমান অংশে স্প্লিট করছে মানে 238/2 মানে 119 দুটো অংশে এসে স্প্লিট করে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি এই নিউক্লিয়ার ফিশনের ফলে বেরোবে। আচ্ছা, নিউক্লিয়ার ফিশনের ফলে এনার্জি বেরোবে কেন? ডিউ টু মাস ডিফেক্ট, ডিউ টু মাস ডিফেক্ট। এখানে সেই মাস ডিফেক্টটা তুমি বার করে নাও, বা একবারে বাইন্ডিং এনার্জি ডিফেক্টটা তুমি বার করে নাও। তার কারণ তোমাকে ওরা প্রশ্ন বলে দিয়েছে যে বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়ন যার 119 অ্যাটমিক মাস, তার বাইন্ডিং এনার্জি 7.6 MeV। তাহলে এই যে 119 অ্যাটমিক মাসালা পার্টিকেলটা, অ্যাটমিক মাসালা নিউক্লিয়াসটা, তার টোটাল মাস কত? 119 অ্যাটমিক মাস মাল্টিপ্লাইড বাই 7.6, এত মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে তার টোটাল এনার্জি। বুঝতে পারছো কী বলছি? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়ন কথার মানে কি? প্রত্যেকটা প্রোটন এবং প্রত্যেকটা নিউট্রনের 7.6 MeV করে এনার্জি আছে। মাস নাম্বার 119, মাস নাম্বার কথাটার মানে কি? প্রোটন আর নিউট্রনের সমষ্টি। তাহলে একজনের এনার্জি 7.6, তাহলে 119-এর এনার্জি কত? 119 ইন্টু 7.6। সেমভাবে এই যে 119, তার জন্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত হবে? তার নিজস্ব এনার্জি কত? 119 ইন্টু 7.6। ঠিক আছে, এবং এই দুটোকে যোগ করলে আমি আফটার এনার্জি পাবো। বিফোর এনার্জি কত ছিল?
এক্সপ্লোশনের আগে, ফিশনের আগে। বলছে 238 হচ্ছে অ্যাটমিক মাস, আর সেই 238 অ্যাটমিক মাসালা যে নিউক্লিয়াসটা তার বাইন্ডিং এনার্জি কত? 8.6 MeV। তাহলে পার নিউক্লিয়নে 8.6 MeV করে এনার্জি আছে। তাহলে 238 নিউক্লিয়নের মধ্যে টোটাল এনার্জি 238 ইন্টু 8.6। বিফোর এত, আফটার এত এনার্জি রিলিজ হচ্ছে মানে ডেফিনেটলি বিফোরটা আফটারের থেকে বড়। তাহলে ডেল্টা ই যেটা হবে সেটা হচ্ছে ই বিফোর মাইনাস ই আফটার। বিয়োগ করো 238 ইন্টু 8.6, সেখান থেকে বাদ দাও, দেখো 119 ইন্টু 7.6 প্লাস 119 ইন্টু 7.6 মানে 238 ইন্টু 7.6। তাহলে 238টাকে এখানে কমন নিয়ে নিই, গুণফোন করার দরকার নেই, যতটা সংক্ষেপে করা যায় 8.6 মাইনাস 7.6। তাহলে 238 ইন্টু 1, তাহলে 238 জুল উইল বি দ্য 238 মেগা ইলেকট্রন ভোল্ট, কারণ সব কিছু মেগা ইলেকট্রন ভোল্টে ছিল। 238 মেগা ইলেকট্রন ভোল্ট উইল বি দ্য রাইট আনসার। 238 মেগা ইলেকট্রন ভোল্ট, 238 তো নেই, 214 আছে, তাহলে 214টা হচ্ছে তোমার রাইট আনসার। কারণ ওরা বলে দিয়েছিল অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ এনার্জি, এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ এনার্জি বলেনি, অ্যাপ্রক্সিমেট বলেছে, দ্যাটস ওয়াই। তাহলে কী করে করলাম? 238, এটাকে বলা হয় প্যারেন্ট নিউক্লি, এগুলোকে বলা হয় ডটার নিউক্লি। মানে যেরকম বাড়িতে গার্জিয়ান থাকে, প্যারেন্টস থাকে, তার ছোটোখাটো নারীভূতি থাকে, ঠিক আছে, মানে ছোটোখাটো বাচ্চা থাকে, সেরকম এখানেও এই যে নিউক্লিয়াসটা এ হচ্ছে বাবা, এ হচ্ছে তোমার প্যারেন্ট নিউক্লি। সেখান থেকে দুটো পুচকু নিউক্লি তৈরি হয়েছে, পুচকু না, 119 অ্যাটমিক মাসালা নিউক্লিয়াস পুচকু না মোটেই, এরাও বড় বড়। তো দুজন সন্তান, 119 বাবার থেকে কম দাপট তাদের, বাবার এনার্জি অনেক বেশি, তাদের দুজনের মিলেও কিন্তু এনার্জি তার থেকে কম। কী সব বলছি! তাহলে কতটা পরিমাণ এনার্জি রিলিজ হবে যখন আমরা বাবা থেকে ছেলেতে কনভার্ট করব, তখন 238 MeV পরিমাণ এনার্জি আমরা পাবো। এই হচ্ছে নিউক্লিয়ার ফিশনের ফলে অবটেইন করা টোটাল এনার্জি। একদম সহজ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো খুব আসে। এই ধরনের কোয়েশ্চেন এলে তুমি একদম নামাবে। নিউক্লিয়ার ফিশনের অঙ্ক যদি পাও, ফিউশনের অঙ্ক যদি পাও, মাস ডিফেক্টের অঙ্ক যদি পাও, বাইন্ডিং এনার্জির অঙ্ক যদি পাও, ছাড়বে না, করে আসো, পারবে। চলে আসো 12, এখান থেকে আমরা শুরু করছি। অ্যাটম নিউক্লি আমাদের শেষ, 2020 অবধি আমরা করলাম, বিগত 5 বছরের। এরপর আমরা আসবো সেমিকন্ডাক্টর ডিভাইসেস। প্রথম, a 2-volt cell is connected across the points A and B as shown in the figure. Assume that the resistance of each diode is 0 in forward bias and infinity in reverse bias. The current supplied by the cell is কত? বলছে একটা 2 ভোল্টের ব্যাটারি আছে, ভালো কথা, এ আর বি দুটো পয়েন্ট কানেক্ট করা আছে, দুটো ডায়োড আছে, একটা ডায়োডের নাম D1, একটা ডায়োডের নাম D2, দুটো ডায়োড উল্টো করে লাগানো আছে, ডায়োডের দুটো সাইড হয় পি আর এন। এই ট্রায়াঙ্গেলার সাইডটা পি, সোজা ডান্ডালার সাইডটা এন। এখানে এই দিকটা পি, ডান দিকেরটা পি, বাঁ দিকেরটা এন। এখানে 10 ওহম কানেক্টেড আছে, এখানে 20 ওহম কানেক্ট। কোয়েশ্চেনটা বলেছে যে কারেন্ট সাপ্লাইড বাই দ্য সেল, মানে এই সেল থেকে, এই ব্যাটারি থেকে যে কারেন্টটা সাপ্লাই হবে, সেই সাপ্লাই কারেন্ট, সেই টোটাল কারেন্টের মান কত? আই মানে কত হবে? 2024 সালের কোয়েশ্চেন, এত সহজ কোয়েশ্চেনটা 2024 সালে এখান থেকে এসেছিল। দেখো খুব সহজ কোয়েশ্চেন আসে। তো কারেন্ট আমাদের বার করতে হবে। তো কারেন্ট কী করে বার করবো? বলছে তার আগে ডায়োড যখন, অনেকগুলো ডায়োড যখন একসাথে থাকবে, তখন আমরা দেখবো কোন ডায়োডটা ফরওয়ার্ডে আছে, কোন ডায়োডটা রিভার্সে আছে। প্রথম তুমি যদি D1 ডায়োডটাকে দেখো, তো D1 ডায়োডটার পি সাইডটা, পজিটিভ সাইড যেটা পি সাইড, সেটা ট্রায়াঙ্গুলার সাইড, সেটা ব্যাটারির প্লাসের সাথে যুক্ত আছে। তো ব্যাটারির প্লাসের সাথে যদি ডায়োডের প্লাস বা ডায়োডের পি টাইপ যুক্ত থাকে, তখন সেই ডায়োডটা আছে ফরওয়ার্ড বায়াসে। ভালো করে শোনো, ডায়োডের এই ট্রায়াঙ্গুলার অংশটার সাথে, ত্রিভুজালা অংশটার সাথে যদি ব্যাটারির পজিটিভ টার্মিনাল জুড়ে থাকে, তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে, চোখ বন্ধ করে। তাহলে এই যে D1 ডায়োডটা, সেটা ফরওয়ার্ড বায়াসে আছে। আচ্ছা, D1 ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, কথাটার মানে কি? একটা ডায়োড যখন, আইডিয়াল ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন সেই ডায়োডের রেজিস্ট্যান্স 0 হয়। কোয়েশ্চেনে বলেও দিয়েছে যে assume that resistance of the each diode is 0 in forward bias. Forward bias এর রেজিস্ট্যান্স 0, তার মানে সেটা একটা শর্ট ওয়্যারের মতো আচরণ করে, রেজিস্ট্যান্স 0। ঠিক আছে, D2 ডায়োডটাকে দেখো। বলছি D2 ডায়োডটার ক্ষেত্রে গল্পটা আলাদা। D2 ডায়োডটার এই যে পজিটিভ সাইডটা, এই যে ট্রায়াঙ্গুলার সাইডটা, সেটা ব্যাটারির নেগেটিভের সাথে জুড়ে আছে। একটা ব্যাটারির পজিটিভের সাথে জুড়লে, সেটা যদি
ফরওয়ার্ড বায়াস হয় ব্যাটারির নেগেটিভের সাথে যদি পি সাইডটা জুড়ে থাকে তখন সেটাকে বলা হয় রিভার্স বায়াস। তাহলে D2 ডায়োডটা ফরওয়ার্ডে নেই, D2 ডায়োড রয়েছে রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে থাকলে রেজিস্ট্যান্স কত হয়? যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে রেজিস্ট্যান্স হয় ইনফিনিটি। কোয়েশ্চেনও বলে দিয়েছি ইনফিনিটি। ঠিক আছে, এবার এখানে আমরা কত সহজে করে নেবো দেখো। প্রথম ডায়োডটার জায়গায় 0 ওহম বসাও। 0 ওহম বসানো মানে কিছু না বসালেও হয়। তাহলে প্রথম যে ওপরের ব্রাঞ্চটা সেখানে 10 ওহম আছে, ছবিটাকে আমরা রিরাইট করছি, নতুন করে আঁকছি। ওপরের জায়গায় 10 ওহম আছে। মাঝের যে ব্রাঞ্চটা সেখানে দেখো D2 ডায়োড আর 20 ওহম আছে। D2 ডায়োডটা আছে আর 20 ওহম আছে সিরিজে। এবার D2 ডায়োডটা রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসে আছে মানে তার রেজিস্ট্যান্স ইনফিনিটি। ইনফিনিটি 20 সিরিজ কম্বিনেশন আছে। ইনফিনিটি প্লাস 20 মানে ইনফিনিটি। মানে সেকেন্ড ব্রাঞ্চে ইনফিনিটি পরিমাণ রেজিস্ট্যান্স আছে। ইনফিনিটি পরিমাণ রেজিস্ট্যান্স থাকা মানে কি? আমাদের যে ডায়োডটা, আমাদের যে সার্কিটটা, সেখানে এই অংশটা ব্রেক অবস্থায় আছে, মানে এই অংশটা ছিন্ন অবস্থায় আছে। কারণ ইনফাইনাইট রেজিস্ট্যান্স হওয়া মানে কারেন্ট জিরো। কারেন্ট জিরো তখনই হয় ওপেন সার্কিটে। তাই আমরা কথাটাকে লিঙ্ক করে দিই যে একটা সার্কিটের রেজিস্ট্যান্স যখন ইনফিনিটি, কোনো কারেন্ট তার মধ্যে ঢুকবে না। কোনো কারেন্ট ঢুকবে না মানে ওপেন অবস্থায় আছে সে। আর নিচে রয়েছে আমাদের 2 ভোল্টের ব্যাটারি। নিচে রয়েছে আমাদের 2 ভোল্টের ব্যাটারি প্লাস মাইনাস। তোমাকে সাপ্লাই কারেন্ট বার করতে হবে আই। তাহলে কারেন্ট মানে আমরা কি জানি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ কত? 2 ভোল্ট। রেজিস্ট্যান্স কত? এই যে কারেন্ট এখান থেকে বেরোবে সেই কারেন্টটা তো মাঝের ব্রাঞ্চে ঢুকবেই না। সব কারেন্ট এখান থেকে বেরোলো, সোজা 10 ওহমের মধ্যে দিয়ে গেল, টুই টুই করে আবার ফিরে এলো। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স একটাই 10 ওহম। তাহলে 0.2 অ্যাম্পিয়ার। কোন অপশানে আছে 0.2 অ্যাম্পিয়ার? অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কঠিন অঙ্কটা? কঠিন অঙ্কটা? এক লাইনের অঙ্ক, এক লাইনের অঙ্ক। চলো, 2024-এ এত সহজ কোয়েশ্চেন এবং সেমিকন্ডাক্টর থেকে খুব সহজ কোয়েশ্চেন আসে। চলে আসো 2023, এটাও সহজ। জেনার ডায়োড বলছে, ইন দ্য গিভেন সার্কিট ফাইন্ড দ্য ভোল্টেজ ড্রপ VL ইন দ্য লোড রেজিস্ট্যান্স RL। একটা ছবি দিয়েছে, একটা ব্যাটারি রয়েছে, তার সাথে 200 ওহম সিরিজ কম্বিনেশনে, তার সাথে প্যারালাল কম্বিনেশনে একটা জেনার ডায়োড, যার জেনার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। এবং এই যে রেজিস্ট্যান্সটা সেটা কত? 100 ওহম। ওরা আমাদের 100 ওহমের দুপাশে ভোল্টেজ জিজ্ঞেস করেছে, কারণ 100 ওহমের প্যারালালি ভোল্টেজটাকে তারা মেশার করছে VL। প্রশ্নে বলেও দিয়েছে RL এর দুপাশে ভোল্টেজটা আমাদের মেশার করতে হবে VL। তো সেটা আমরা কী করে মেশার করব? খুব সহজ। বলছে যে এখানে তুমি দেখো যে ব্যাটারিটার সাপ্লাই ভোল্টেজ 9 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস। তো 9 ভোল্ট 20 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এখানে একটা জেনার ডায়োড রয়েছে। এবার জেনার ডায়োডের যে ভোল্টেজটা সেটা কত? 5 ভোল্ট। আমরা কি জানি? জেনার ডায়োড কোনো একটা সার্কিটে ভোল্টেজ রেগুলেটরের মতো কাজ করে। তাহলে এখানে আমরা জিনিসটাকে যদি সার্কিট ডায়াগ্রাম করি তাহলে আমরা বলতে পারি যে এখানে 9 ভোল্ট আছে, এখানে সাপ্লাই ভোল্টেজ 9, এখানে জেনার ভোল্টেজ আছে 5, এবং মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে এটা একটা ব্যাটারির মতো কাজ করছে, যেখানে ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে তোমার 5। তাহলে তুমি এটাকে ইজিলি সার্কিটে কারেন্ট বার করতে পারো, যে কারেন্ট মানে কত হবে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। মানে কিছুই না দাদা, এই যে এখান থেকে যে সাপ্লাই কারেন্টটা বেরোবে, ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোবে, সেই কারেন্টের মান কত? কারেন্ট মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ কত এখানে? সাপ্লাই ভোল্টেজ 9 ভোল্ট। রেজিস্ট্যান্স কত এখানে? 200 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট গেল, দেন 100 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট গেল। তাহলে 200 ওহম আর 100 ওহম একসাথে, টোটাল সিরিজ কম্বিনেশন 300 ওহম। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 300। তাহলে এত অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কারেন্ট। 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3/100, এত অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের সেই সাপ্লাই কারেন্টটা, যেটা কিনা ব্যাটারির প্লাস টার্মিনাল দিয়ে বেরিয়েছিল। বার কি করতে হবে? বার করতে হবে এই RL এর দুপাশে রোধ, রেজিস্ট্যান্সের দুপাশে। জেনার ডায়োডটা নিয়ে কোনো কাজই নেই তোমায় RL এর দুপাশে ভোল্টেজ বার করতে হবে। তো RL এর দুপাশে ভোল্টেজ মানে কি? RL এর মধ্যে দিয়ে কতটা পরিমাণ কারেন্ট গেছে ইনটু RL এর রোধ। RL এর মধ্যে দিয়ে কতটা পরিমাণ কারেন্ট গেছে? I পরিমাণ কারেন্ট গেছে। তাহলে RL এর দুপাশে ভোল্টেজ কতটা হবে? না, RL এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট ইনটু RL এর রোধ নিজস্ব। RL এর মধ্যে দিয়ে দেখো ছবি অনুসারে যে কারেন্টটা এখান দিয়ে বেরিয়েছে সেই কারেন্টে এখান দিয়ে গিয়ে RL এর মধ্যে দিয়ে গেছে।
তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে RL এর রোধ যেহেতু 100, তাহলে 3/100 কারেন্ট, RL এর রোধ হচ্ছে 100, তাহলে 3 ভোল্ট হচ্ছে আমাদের লোড ভোল্টেজ। এই যে VL-টা তার মান হচ্ছে 3 ভোল্ট। অপশন বি উইল বি দ্য রাইট আনসার, অপশন বি উইল বি দ্য রাইট আনসার। তো কিছুই না, এখান থেকে কারেন্ট বেরোলো, টুই টুই করে গেল, এই অবধি গেল, এখানে এসে স্প্লিট করলো, দেন এইখানে এসে ঢুকে গেল। দ্যাটস ইট, দ্যাটস ইট। কঠিন এটা, একদমই সহজ। 2023 সালের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমায় করতে হবে। কী করে করলাম? সাপ্লাই কারেন্ট মানে ভোল্টেজ 9 বাই রেজিস্ট্যান্স, 200 আর 100 সিরিজ কম্বিনেশানে 300। তাহলে কারেন্ট, সাপ্লাই কারেন্ট পেয়ে গেলাম। এবার এই কারেন্টটাই যাচ্ছে RL এর মধ্যে দিয়ে, তাহলে IL ইন্টু RL। IL মানে 3/100, রেজিস্ট্যান্স 100, 3 ভোল্ট উইল বি দ্য রাইট আনসার। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 14। A Zener diode having breakdown voltage Vz equal to 6 volt is used in a voltage regulator circuit as shown in the figure. The minimum current required to pass through the Zener to act as a voltage regulator is 10 milliampere and the maximum allowed current through Zener is 40 milliampere. কি বলছে? একটা জেনারের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, একটা জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। ঠিক আছে, সেটাকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে আমরা ব্যবহার করছি এখানে। দ্য মিনিমাম কারেন্ট রিকোয়ার্ড টু পাস থ্রু দ্য জেনার টু অ্যাক্ট অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর ইজ 10 মিলিঅ্যাম্পিয়ার। মিনিমাম কারেন্ট ফ্লো করতে পারে এর মধ্যে দিয়ে 10 মিলিঅ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারে 40 মিলিঅ্যাম্পিয়ার। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ RS ফর দ্য জেনার টু অ্যাক্ট অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর ইজ কত? তাহলে ওরা আমাদের কতগুলো ডেটা বলে দিয়েছে। সাপ্লাই না, জেনার ভোল্টেজ দিয়ে দিয়েছে 6 ভোল্ট, তার সাথে মিনিমাম কারেন্ট দিয়ে দিয়েছে 10 মিলিঅ্যাম্পিয়ার, I মিনিমাম দিয়ে দিয়েছে 10 মিলিঅ্যাম্পিয়ার, I ম্যাক্সিমাম দিয়ে দিয়েছে 40 মিলিঅ্যাম্পিয়ার। কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে ওরা ম্যাক্সিমাম ভ্যালু অফ RS ফর জেনার টু অ্যাক্ট অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর। যে এই যে RL-টা, এই যে রোধটা, সেই রোধের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে যাতে করে সে একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করবে। ছবিটা কি? ছবিটা হচ্ছে এখানে 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, তার সাথে সিরিজে একটা RS আছে। জেনার ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, তাহলে এর দুপাশে ভোল্টেজ পড়ছে 6 ভোল্ট এবং এখানে সিরিজ কম্বিনেশানে একটা রেজিস্ট্যান্স রয়েছে RL। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। এবার তুমি আমাকে বলো এটা কী করে করবে। এই RS-এর মানটা আমরা কী করে বার করব? আচ্ছা, RS-এর মান বার করতে বলছে, RL-এর না, RS-এর মানটা বার করতে বলেছে, RS-এর মানটা বার করতে বলেছে। ঠিক আছে, কী করে করব এটা আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা করো। দেখো, ইজি। 2022 সালের কোয়েশ্চেন বলছে যেখান থেকে যে 10 ভোল্ট কারেন্ট বেরোচ্ছে সেই কারেন্টের মান কত হয়? কারেন্ট মানে সাপ্লাই কারেন্ট, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ কত? সাপ্লাই ভোল্টেজ 10, রেজিস্ট্যান্স কত? এখান থেকে যে 10 ভোল্টটা বেরোবে সের মধ্যে দিয়ে যাবে RL-এর মধ্যে দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে কারেন্ট মানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ হচ্ছে তোমার 10, রেজিস্ট্যান্স কত? RS এবং RL সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে RS প্লাস RL, RS প্লাস RL। আচ্ছা, RL-এর দুপাশে ভোল্টেজ কত? না, RL-টা জেনার ডায়োডের সাথে প্যারালাল কম্বিনেশনে আছে। জেনার ডায়োডটা নিজের মধ্যে 6 ভোল্ট, তাহলে RL-এর দুপাশেও ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। তাহলে RL-এর দুপাশে ভোল্টেজ তুমি জানো, RL-এর মধ্যে দিয়ে কারেন্ট তুমি জানো, RL-এর রেজিস্ট্যান্সের মানটা বার করে নিতে পারবে না? V = IR, R = V/I, সেই ফর্মুলার সাহায্যে। এবার ম্যাক্সিমাম কারেন্ট মিনিমাম কারেন্টের কনসেপ্টটা কি? না, ম্যাক্সিমাম কারেন্ট কখন হয় একটা সার্কিটে? যখন রেজিস্ট্যান্স মিনিমাম। তাহলে রেজিস্ট্যান্সকে তুমি মিনিমাম করে দাও। মিনিমাম কারেন্ট কখন হয়? যখন রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম, রেজিস্ট্যান্সটাকে ম্যাক্সিমাম করো। তাহলে একবার মিনিমাম রেজিস্ট্যান্সের জন্য ফর্মুলা লাগাও, একবার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সের জন্য ফর্মুলা লাগাও, ইউজিং দ্য 2 ভোল্টেজ, একবার 10 ভোল্ট, একবার 6 ভোল্ট। তো করে আমাকে তোমরা অ্যান্সারটা বলো যে 100 ওহম, 400 ওহম, 0.4 ওহম ইয়া ফির 950 ওহম, কোনটা ঠিক হবে? কোনটা ঠিক হবে? এটা 2022 সালের কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেনটা, বেশ ভালো কোয়েশ্চেনটা, সহজ আছে, ভালো কোয়েশ্চেনটা। তো এটা করে তোমরা আমাকে অ্যান্সার দেবে। আমি তোমাদের প্রসিডিওরটা বলে দিলাম, তো অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে? আগের ক্লাস কয়েকজন বলেছিলে যে কিছু অঙ্ক হোমওয়ার্ক দিন, কিছু অঙ্ক করতে দিন। না, করো। আমি 13টা করলাম, তুমি 14টা করো।
14 নম্বরটা করো, ঠিক আছে, করো। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 15। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য জেনার ডায়োড ইন দ্য সার্কিট? ঠিক আছে, এটাও একদম সহজ, এটাও করানোর কিছু নেই, দেখে নাও, করিয়ে দেবে। বলছে হোয়াট উইল বি দ্য কারেন্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য ডায়োড ইন দ্য সার্কিট গিভেন। একটা ব্যাটারি রয়েছে 9 ভোল্টের, একটা ব্যাটারি রয়েছে 10 ভোল্টের, 1 কিলো ওহম রোধ রয়েছে এবং তার সাথে একটা জেনার ডায়োড রয়েছে। কারেন্টের মানটা বার করতে বলেছে। কি বলেছি তোমায় আমি, যখনই ডায়োড দেখবে তখনই সেই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে সেটা আগে ফাইন্ড আউট করে নাও। এখানে ভালো করে দেখো যে এটা ব্যাটারির প্লাস, এটা ব্যাটারির মাইনাস, এটা ব্যাটারির প্লাস, এটা ব্যাটারির মাইনাস। তাহলে এই ডায়োডটা নাম দাও ডি, তাহলে সেই ডি ডায়োডটা এই যে পি সাইডটা সেটা ব্যাটারির প্লাসের সাথে আছে, তাহলে ডি ডায়োডটা 9 ভোল্টের জন্য ফরওয়ার্ড বায়াসে আছে, 10 ভোল্টের জন্য রিভার্স বায়াসে আছে, কারণ 10 ভোল্টের পজিটিভ টার্মিনালটা ব্যাটারির 10 ভোল্টের পজিটিভ টার্মিনালটা ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত, ডায়োডের এন টার্মিনালের সাথে যুক্ত। তাহলে ডায়োডটা এরকম গল্পে ডায়োডটা ফেসে গেছে, ডায়োডটা বলছে যে এদিকে 9 ভোল্ট, এদিকে 10 ভোল্ট, এবার আমি কি করব, এদিকে 9 ভোল্ট, এদিকে 10 ভোল্ট, এবার আমি কি করব, বলছে যে তার মানে ডায়োডটা রয়েছে রিভার্স বায়াসে, কারণ এন সাইডে ভোল্টেজ বেশি, পি সাইডে ভোল্টেজ কম। তাহলে ডায়োড যদি রিভার্স বায়াসে থাকে, আমরা চোখ বন্ধ করে জানি যে তার রেজিস্ট্যান্স কত হয়, প্রায় ইনফিনিটি, খুব হাই রেজিস্ট্যান্স হয়। রেজিস্ট্যান্স যদি খুব হাই হয় সার্কিটে কারেন্ট কত হবে, 0। তাহলে অপশান এ উইল বি দ্য রাইট আনসার। এটা যদি উল্টোটা হতো তাহলে কি হতো, এটা যদি উল্টোটা হতো 10 ভোল্টটা এখানে লাগানো হতো, 9 ভোল্টটা এখানে থাকতো, তাহলে 10 ভোল্টের জন্য ফরওয়ার্ড বায়াস, 9 ভোল্টের জন্য রিভার্স বায়াস, তাহলে নেট ভোল্টেজ 1 ভোল্ট ফরওয়ার্ড বায়াসে। 1 ভোল্ট মানে ভি ইকুয়াল টু 1 ভোল্ট, রেজিস্ট্যান্স 1 কিলো ওহম দেওয়া আছে মানে 1000 ওহম, তাহলে কারেন্ট মানে হতো 1/1000 মানে 1 মিলি অ্যাম্পিয়ার। সেটা কি কোয়েশ্চেন অপশানে আছে, 1 মিলি অ্যাম্পিয়ারও আছে, ঠিক আছে। তো কনফিউজ করার চেষ্টা কিন্তু ওরা তোমাকে করবে, তোমাকে দেখতে হবে যে ডায়োডটা ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে। এখানে এই সাইডটা কানেক্টেড 9 ভোল্টের সাথে, এই টার্মিনালটা কানেক্টেড 10 ভোল্টের সাথে, তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে এর জন্য, রিভার্স বায়াসে আছে এর জন্য। তার মানে রিভার্স বায়াসে আফটার অল আছে, 1 ভোল্ট রিভার্স বায়াসে আছে, এবং রিভার্স বায়াসে যখন কোনো আইডিয়াল ডায়োড থাকে কোনো কারেন্ট তার মধ্যে দিয়ে যায় না, তার কারণ তার রেজিস্ট্যান্স তখন থিওরিটিক্যালি ইনফাইনাইট হয়ে যায়। তো এটাই আমাদের আজকে লাস্ট নিউমেরিক্যাল ছিল। 15টা অঙ্ক তোমাকে আমি করালাম 3টে চ্যাপ্টার থেকে। শুরুতে আমরা ডুয়াল নেচার অফ ম্যাটার রেডিয়েশন করলাম, তারপরে আমরা অ্যাটম নিউক্লিয়ার করলাম, এবং তারপরে আমরা করলাম আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসেস। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। মডার্ন ফিজিক্সের থেকে যত ভালো নিউমেরিক্যাল ছিল এই কটা পেজ ছিল, যে একটা দুটো আমি স্কিপ করেছি, সেগুলো তুলনামূলক সহজ, নিজেরা করতে পারবে বাড়িতে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। ক্লাস 12-এর পোর্শনটা WBJEE জন্য পুরোপুরি শেষ। এবার নেক্সট উইকে আমরা ক্লাস 11-এর যে পোর্শনটা সেটাকে র্যাপ আপ করবো তাড়াতাড়ি ক্লাস করে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের পরের দিন।